So, hello everyone. Thanks a lot for joining us. Welcome. আজকে আমরা আমাদের যে ওয়েবিনারটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আসলে খুব একটা যেহেতু এই প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে we have lots of webinars, but I can tell you আমি আসলে দেখিনি খুব একটা, but আপনারাও I'm assuming agree করবেন যে এই টপিকটা নিয়ে আসলে খুব একটা কথা হয়েছে, খুব একটা ছোট সার্কেলের মধ্যে কিছু অল্প কিছু মানুষ যারা এই ব্যাপারে কাজ করেন তারা ছাড়া আসলে এই বিষয়টা নিয়ে কারো কোনো সেরকম মাথা ব্যথা আমি দেখিনি। সো সেই দিক থেকে আমি আজকে খুবই এক্সাইটেড। আজকে ওয়েবিনারটা আমরা করছি এবং আপনারা আমাদের সাথে জয়েন করছেন। সো আমাদের আজকে ওয়েবিনারটার বিষয় হলো ইম্প্যাক্ট অফ COVID-19 শাটডাউন অন দ্য হিজরা কমিউনিটি। সো আমরা শুরু করার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ফারহানা। I'm working as the Assistant Director for the Center for Gender and SRHR at the School of Public Health, Prague University. So I know it's a long introduction. So আমাদের একটু আমি শুরু করার আগে বলি যে আমরা এই গত মার্চ মাস থেকে আমাদের এই সেন্টারের আন্ডারে we are doing lots of research, especially with marginalized communities. এবং এই রিসার্চটা হচ্ছে সেটারই আমরা এই বিষয়ে we did a research যে আসলে আমাদের যে হিজরা কমিউনিটির উপর এই COVID-19 এর ইম্প্যাক্টটা কিভাবে হচ্ছে, তারা কিভাবে সার্ভাইভ করছেন, কিভাবে কোপ করছেন, সেটা নিয়ে আমাদের একটা রিসার্চ হয়েছে এবং সেই রিসার্চটার ফাইন্ডিংস আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। At the same time, we have some excellent panelists যারা আমাদের সাথে আজকে জয়েন করছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। সো আমি একটু আপনাদেরকে আমাদের আজকে যারা কথা বলবেন আমাদের এই ওয়েবিনারে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। অ্যাজ আই সেড যে আমাদের যে রিসার্চটা আমরা করেছি আমাদের সেন্টার থেকে আমার দুই কলিগ, ওনারা এই রিসার্চটার মূল দুজন মানুষ। আমাদের সাথে আছেন তাসফিয়া জলিল, শি ইজ ওয়ার্কিং অ্যাজ দ্য সিনিয়র কোঅর্ডিনেটর এট দ্য সেন্টার ফর জেন্ডার অ্যান্ড SRHR, School of Public Health, Prague University, এবং Mustafizur Rahman, he is working as the assistant coordinator also at the Center for Gender and SRHR, and both of them will present the findings of the research today. তারপরে আমাদের সাথে আমি খুবই মানে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন ভুঁইয়া। Helal sir is the Deputy Director for the Social Safety Net, Department of Social Services, Ministry of Social Welfare, Government of Bangladesh. So আমি আসলে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ not always we get সরকারের দিক থেকে লোক যারা কথা বলতে আগ্রহী হন এই ধরনের আলোচনায়। So thanks a lot sir for joining us today. আর একটা কথা স্যারের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, he is specially working with underprivileged communities. He's working with Hijra communities, he's working with Bede communities. So I think we will have a very effective discussion today since we have him with us. আমাদের সাথে আছেন ইভান আহমেদ কথা আপা, আমাদের অনেকেই হয়তো আপনারা চেনেন, আমাদের খুব প্রিয় মানুষ। তিনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং তিনি প্রেসিডেন্ট ফর সচেতন হিজরা অধিকার সংগঠনের একটা অর্গানাইজেশন আছে নিজে, যেখানে উনি হিজরা সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাজ করেন। So কথা আপা, ওয়েলকাম। And last but not the least, আমাদের সাথে আছেন আমাদের অনেক প্রিয় বন্ধু সহকর্মী অনিন্দ্য হাজরা। So Onindo is a trans feminist, transgender rights and social justice activist. Onindo is she's based in Kolkata and she's also the director of Protoy Gender Trust. আমাদের স্কুল অফ পাবলিক হেলথ থেকে আমরা আগে অনিন্দোর সাথে কোলাবোরেট করেছি ফর ট্রেনিং কোর্সেস and we are very happy to have you with us again, Onindo. So আমরা ইন্ট্রোডাকশন হয়ে গেল, আমাদের এই হচ্ছে আজকে আমাদের গেস্ট যারা কথা বলবেন। একটু আমি শুরু করার আগে একটু যে জিনিসগুলো আপনাদেরকে বলতে চাই যে যেহেতু it's not possible for us to interact with you directly because of the time constraint, so আমরা কারো কোনো অডিয়েন্স কারোর সাথে আমরা সরাসরি আসলে সেরকম কথা বলবো না, but we will really like to request you to put your comments, questions, anything you feel like saying আমাদের যে চ্যাট বক্সে আছে আপনারা সেখানে রাখতে পারেন,
অথবা আমরা ফেসবুক লাইভ যেহেতু হয়েছি সেখানে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। We have a wonderful communications team working with us today. So ওরা হচ্ছে এই প্রশ্নগুলো কালেক্ট করে they will make sure যে ওরা আমাকে এই জিনিসগুলো পাঠাবে so I can address that, so that I can address that. সো এইটাই। আর হচ্ছে আমাদের একটু টাইমের কথাটা বলি যে আমরা শুরু করব তাসফিয়া আপা এবং মুস্তাফিজ ওনাদের প্রেজেন্টেশন দিয়ে the findings on the research that we have done from the school for 15 minutes. Then we'll go to Helal sir. He will talk about the work he is doing with this community from government side. And then we'll go to Kotha Appa. She will share her experience because she is also working with the Hijra community in this difficult time for AIDS reliefs and etc. So she can share her experience. And finally, we'll go to Onindo, who is also working very actively with the community, who can share with us her experience, which would be like, I'm sure it's very similar, but it would be really nice to hear from her about what's happening in there. So এই হচ্ছে আমাদের মোটামুটি structure. As I said, please do send us questions. So our delay na kore, I think we can start. So we'll start with, as I said, Tasfia Appa. Tasfia Appa, over to you. Hello. Sorry, yeah. Okay. So I'll be presenting now. I'll be presenting our study, our research, and so this is Tasfia Jalil. I'm the senior coordinator at the School of Public Health, working on gender and SRHR. And we'll be presenting our research. It's called The Impact of COVID-19 Shutdown on the Hijra Community. And basically, we tried to see the challenges they face and the coping strategies. So it was a rapid research. So just to give you some background, now what do we understand by the Hijra people? Who are the Hijra people? Bangladeshi Hijra bolte amra ki buঝি? Hijra হচ্ছে একটা community বা একটা গোষ্ঠী, those who are part of the larger transgender group. So under the transgender part of the transgender women, the castrated and intersex people, Hijra is a specific community found in South Asia, mostly India, Pakistan, Bangladesh, and they identify themselves as feminine, as feminine, but they're male-bodied persons. So male-bodied, feminine identified people, and they're attracted towards men. So that is kind of an overall example. Bangladesh, out of 163 million people, government estimate says that there are 10,000 Hijra people. Kintu Hijra community-based kichu organization ache jemon Bandhan Hijra Sangho, onara bolen there are 100,000 Hijra community members. So it's a highly marginalized and stigmatized group owing to our social structure. And also mostly because they belong to the poorer households, the income level is also very low. It's around starting from 6,000 taka to 15,000 taka per month. That's why they are kind of in the lowest, one of the lowest rungs of the economic ladder. And the Hijra community earned their legal recognition as a third gender in Bangladesh in 2013. But still, they remain an unacceptable gender identity given our social. So how do the Hijra people in general, how do they lead their life? Most of them are daily wage earners, and they're involved in various professions. And they are the traditional activities they're involved. Some of them are into small businesses, or they work as service providers in people's homes. So they are kind of a socially excluded status. এখন কেন এটা socially excluded বলতে আমরা কি বুঝি? হয়তো কিছুটা effeminate behavior-এর জন্য বা কিছুটা আচরণ, they feel different. They don't feel being a part of their own family. So তখন they are not being internalized even within their own family. যে কারণে তাদেরকে ultimately দেখা যায় 8-9 বছর বয়সে বাসা ছেড়ে দিতে হয়, এবং they find their own community, people who think like them, who talk like them, who want to dress like them, and then they get themselves integrated into the Hijra community. And
so they lack in education, in employable skills, obviously, কারণ যেহেতু লেখাপড়া বেশিরভাগই কন্টিনিউ করা হয় না since they leave their homes at an early age. So all these lead them to having a socially excluded status in the society. And they are into community living, যেখানে খুবই close knit ভাবে তারা থাকে, একসাথে থাকে, এবং they look after each other in good and bad times, and they are codependent on each other. So it's kind of a very closely knit community living. And most of the times they have little or no savings. এটার কারণটা হচ্ছে তাদের খুবই ad hoc basis তাদের unstable sources of income. হয়তো দোকান থেকে টাকা কালেক্ট করছে বা বিভিন্ন পরিবেশনা করে করছে যেখানে কোনো একটা ফিক্সড সোর্স অফ ইনকাম নেই, এবং যেহেতু খুব একটা স্কিলফুলও না তারা, সেই কারণে কোনো রেগুলার কাজেও বা তাদের সোশ্যাল স্টেটাসের জন্য তারা খুব একটা অ্যাকসেপ্টেড হয় না, যে আমি তাদেরকে যে কোনো একটা এমপ্লয়মেন্টে দিলাম, একটা রেস্টুরেন্টে কোনো ওয়েটারের কাজে বা কোথাও, কিন্তু সেখানে অ্যাকসেপ্টেবিলিটি থাকে না, যে কারণে তারা স্টেবল কোনো ইনকামে থাকতে পারে না। And also they don't have access, কারণ যখন তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় দেখা যায় যে এনআইডি চাচ্ছে, তো সেখানে দেখা যায় একটা কোনো ঝামেলা চলে আসে, সেগুলো সবকিছু মিলিয়ে বা সবকিছু তারা করতে পারে না। So they have basically literally little or no savings. Now why did we do this study? The main reason was just since they are mostly dependent on their daily wage earners, and they are dependent on others to earn their income, on the activities of the others, on to go out, they need to be outside their home. So that's why it had a huge impact on them. কারণ যখন লকডাউন শাটডাউন শুরু হয়ে গেল তখন তারা বাসার বাইরে যেতে পারছে না, তাদের রেগুলার কাজ করতে পারছে না, so সব মিলিয়ে it was kind of their earning got just stopped off. So and also given that they are marginally and socially excluded society, that made them more vulnerable to getting infected. কারণ সেটাই আমরা দেখবো যে why it made them vulnerable, and how was there how did they cope up, in what ways, in more than what ways were they affected, not just economically, but in what other ways were they affected owing to the shutdown. So we did it was a rapid research that we undertook, and we actually, if you see the date, we started on March 30th, so it was right when the lockdown began. ঠিক তখনই, সো 30 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত ডিউরেশন ছিল। আমরা মোটামুটি 3 দিনের মধ্যে আমরা this study is based on specific 22 Hijra respondents that we spoke with, and we collected the information from the Hijra leader, the community leaders, and so we spoke with them. We asked them about their how everything is going on. Then we translated and transcribed the interviews, and then we did the analysis, and finally we launched a policy brief and our research report on April 18th, based on which there has been a few media reports. Tarpore abar after 2 weeks we went back and we spoke with 9 other respondents. How was the situation? So now if I go to move on to the key findings, one is based on health. সবচেয়ে বেশি যেটা ছিল যে out of 22 people, almost 20 people, 20 of our respondents said that করোনা এমন একটা অসুখ, এটা হলে এটার একটাই পরিণতি মৃত্যু ছাড়া তো আর কিছু নাই। সো এইটার যে চিকিৎসা করা যেতে পারে বা এটা যে বিভিন্ন ভাবে এটার there are ways how you can protect yourself from getting infected, এই ইনফরমেশন গুলো ঠিকমতো কারো কাছেই ছিল না। এবং এটার সবচেয়ে বেসিক যে কিভাবে বাইরে গেলে you have to cover your face and mouth when someone's coughing or sneezing, or you cannot touch your face, or এগুলো খুব বেসিক ইনফরমেশন যেগুলো আমরা বলি বারবার করে যে এগুলো করলে জিনিসটা ছড়াবে না, কিন্তু এই ধারণাগুলো কারো কাছেই আমরা পাইনি। তারপরে সোশ্যাল আইসোলেশন বা সামাজিক দূরত্ব বলা হয় যে এটা মেইনটেইন করে চলতে হবে। তো সেখানেও তাদের যেমন প্রচেষ্টা, তারা খুব হেসে, যেমন আমাকে ত্রিনা বলে আমাদের একজন রেসপন্ডেন্ট, আমরা সবগুলো নামই আমরা পরিচয় চেঞ্জ করে দিয়েছি নাম, সে বলেছে আমরা আপা একটা ঘরে আমরা থাকি 4-5 জন কি 10 জনও থাকি এক ঘরে, আমাদের মধ্যে আবার সামাজিক দূরত্ব। So although we say that you have to maintain all this, but the reality is very different. They live in slums or in other community living where it's not possible. যে আমি বলে দিচ্ছি যে না তুমি আলাদা থাকবে, তুমি ওর সাথে মিশবে না। But even if someone falls ill, there is no way যে তাকে আলাদা করে কোনো একটা ঘরে রাখবে। আমরা যে বলে দিচ্ছি যে হ্যাঁ কারোর ঠান্ডা লাগলে জ্বর হলে তাকে আপনি আলাদা থাকবেন, কিন্তু there is no room for that. কোথায় কিভাবে করে থাকবে? একটা রান্নাঘর শেয়ার করছে, একটা বাথরুম শেয়ার করছে এতজন, it's not possible. All these were like giving mixed messages, confusing messages. তারপরে যেমন about hand washing, 20 কথাটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে some said we have to wash your hands 20 times a day, some said you have to wash your hands from 20 seconds to 20 minutes. So varied responses came, but the actual message was missing. আরেকটা হচ্ছে যে
এইটা ডাক্তারের কাছে গেলে যদি ঠান্ডা লাগে, এই সময় ঠান্ডা মানেই তো এখন হচ্ছে যে করোনা, ওই জন্য ডাক্তারের কাছে তো যাওয়া যাবে না, কারণ ডাক্তারের কাছে গেলেই বলবে তোমার করোনা হয়েছে, এবং তখন তো আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না, আমি আমার বাসায়ও থাকতে দিবে না। So that was actually dangerous because that prevented people from reporting and testing wasn't done. So ওইটা থেকে ঘটনা ultimately কতটুকু unreported রয়ে গেছে, we don't know. Then if we come to more from the what are the other health messages, যেমন করোনা ভাইরাসের খুব কমন হচ্ছে যে if মানে কমন ঠান্ডা বা জ্বর ছাড়াও কিছু কিছু বিষয়, যেমন it just gets কারো চোখের দিকে তাকালে, যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তার চোখের দিকে তাকালে হয়ে যাবে, বা তার সাথে বডি ফ্লুইডস যে কোনো ধরনের ভাবে এক্সচেঞ্জ হলেই হয়ে যাবে। সো এই ধরনের জিনিসগুলো তখন আরেকটা যে ডাক্তারের কাছে যে আমি যাব, আমাদেরকে তো এমনি সময় আপা দেখে না, যেমন সে যদি আমাদেরকে বলছিল এমনি সময় ডাক্তারের কাছে গেলে আমাদেরকে দেখে না, পাত্তা দেয় না, আর এই সময় তো ধরেই নিছে যে আমাদের করোনা, এই সময় তো আর আমাদেরকে আরোই দেখবে। So the fear, the discrimination that they will be facing if we go to a doctor, so সেগুলো অনেক কাজ করছিল যেটা তাদেরকে প্রিভেন্ট করছিল টু ফেস দ্য রিয়ালিটি। আর এই সময় সবচেয়ে বেশি যে আরেকটা ধারণা যেটা আমরা পেয়েছি সবার মধ্যে, যেটা কেন হয় যে পাপ করে, পাপের কারণে, কাজে এখন এটার উপায় হচ্ছে টু আস্ক ফর ডিভাইন ফরগিভনেস। আমরা অনেকেই দেখেছি যে তারা বলছে যে তাদের যেমন মুশফিকা বলেছে, সে একটা ঘর আলাদা করে নিয়ে তার গুরুমাকে নিয়ে এসছে, এবং তার গুরুমাকে তার কাজ মানে তার দায়িত্ব হচ্ছে সারাদিন উনি বসে খালি কোরআন শরীফ পড়বে, যাতে তাদের কমিউনিটির সকলের পাপ ধুয়ে যায়, কারণ এটা আমরা পাপী, আমাদের পাপের থেকে এটা হচ্ছে। সো ইটস কাইন্ড অফ you seek the divine forgiveness. It's a weapon to protect yourself against any diseases. That's what you believe in when you don't know what to do. Our stigma, একে তো এরা stigmatized একটা community, and during the pandemic that stigma has been doubled. Why? Because they go out, because of their nature, that they are always very outgoing. People think তাদের community, তাদের ভাষ্য মতে যে ও এত ঘুরে বেড়ায়, এই হিজরা মানেই করোনা। They are deemed to be carriers of the virus. সো তাদেরকে কোথাও যেমন আমাদেরকে কিছু স্টোরি বলেছে যে দোকানে গেছে কিছু সদাই বাজার সদাই করতে, সেখানে আরো অন্যরা আছে, কিন্তু পুলিশ এসে যে সে গালিগালাজ করেছে, তুমি কেন এখানে, অন্যদেরকে আপনি বলছেন না, আমাকে কেন বলছেন। সো দে আর ডিমড, যে সিন্স বিকজ অফ দেয়ার লাইফস্টাইল they are deemed to be carriers of the virus. So and another thing is the fear to be marked as corona. এমন অবস্থা যে তারা এমনি অসুস্থ যদি মনে করে যে আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে গেলে আমাকে মনে করবো আমার নিশ্চয়ই অসুস্থ করোনা, এই জন্য আমি ডাক্তারের কাছে, ওই ভয় কেউ ডাক্তারের কাছেও যায় না। So this was leading to the mental and emotional distress. একটা হচ্ছে যে আমি কিভাবে করে আমার বাসা ভাড়া দিব সেটার কোনো ঠিক নাই, আমার খাওয়া কিভাবে চলবে সেটার ঠিক নাই। তো এইটার জন্য 20 জনের মধ্যে যেমন 2 জন তাদের গ্রামে ফেরত গেছে, কিন্তু গ্রামে যে they cannot live their life as hijra people because that will ostracize their family members, so they can't afford to do that. So that caused the emotional and the mental distress, so which was leading to depression. They were not being able to be themselves. But in this situation, the digital connectivity made them it was a kind of a fuel for their soul. They would chat on WhatsApp and get information for Viber and Imo, but the problem was that they were getting information from so many different sources from social media that there was no authentic source of information. There was no place where they knew that where can we go, where can we get the information from. So in this case, their biggest support is their community. And so my colleague Mustafiz will now talk about what are the other factors, that issues they were facing. Over to you, Mustafiz. So Mustafiz, before you start, I just want to say it's already like over 10 minutes. So you have more or less 5 minutes. Sorry. Okay, yeah. All right, so is everyone seeing my screen? Yes. Yeah. Yeah.
Okay, so thanks, Tashfi Apu, for giving me the floor. So as Tashfi Apu said that the Hijra people, most of the Hijra people don't have any fixed income, and they are mostly engaged in Hijra profession, which is like collecting money and then sex work, small business, and household work. So the economic impact on them was grave. So আমরা একজন রেসপন্ডেন্ট পেয়েছি, যিনি হচ্ছে রাহেলা। উনি বলছিলেন যে সময়ে এই লকডাউনটা শুরু হয়েছে, সেই সময়টাতে আসলে আমাদের বাংলা নববর্ষ, তারপর ঈদ উল ফিতর, এই সময়টা যখন আমরা সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারি। তো এই সময়টাতে লকডাউন শুরু হয়, আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা হয়তো লকডাউন যদি উঠে যায় তাহলে আমরা আসলে পরবর্তী সারা বছরেও পুষিয়ে নিতে পারবো না। And there was another respondent, Tina, who is a sex worker. She said যে আমি রাতের বেলা হয়তো যৌনকর্মের জন্য বাইরে যেতাম and everything, কিন্তু এখন যখন থেকে কোভিড-19 এর কথা ছড়ানো শুরু হয়েছে তখন থেকে ক্লায়েন্টের সংখ্যা কমতে শুরু করে। আর এখন এই শাটডাউনের কারণে আমাকে 24 ঘন্টা ঘরে বসে থাকতে হচ্ছে উইদাউট এনি ইনকাম। এখন এই উইদাউট এনি ইনকাম দে আর ট্রাইং টু সার্ভাইভ অন দ্য লিটল সেভিংস দে হ্যাভ। দে আর সেলিং অফ দেয়ার পজিশনস, গয়নাগাটি বিক্রি করে দিচ্ছে, অ্যান্ড দে আর ডিপেন্ডিং অন দ্য এক্সটার্নাল সাপোর্ট। এখন আমরা যদি সাপোর্টের কথা বলি, সাপোর্ট কি সেখানে আছে? হ্যাঁ, সাপোর্ট আছে, বাট সাপোর্টটা সেখানে পলিটিসাইজড হচ্ছে, অ্যান্ড হিজড়া কি সেই সাপোর্টটা পাচ্ছে? এটা একটা বড় কোয়েশ্চেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখনই কোনো অর্গানাইজেশন, সেটা কোনো অর্গানাইজেশন যখন সাপোর্ট দেয় তখন সে অর্গানাইজেশনের সাথে কোনো বিশেষ লিঙ্ক বা জানাশোনা কেউ থাকলে হয়তো সাপোর্টটা পেতে সুবিধা হয়। যদি সেরকম কোনো রকম অ্যাফিলিয়েশন না থাকে তাহলে হয়তো সেই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না। আবার আমরা দেখতে পেয়েছি যে যখন কোনো সরকারি কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন কোনো স্থানীয় নেতা কর্মী সাপোর্ট দিচ্ছেন, তখন সেখানে ফার্স্ট দে ওয়ান্ট টু ভেরিফাই দ্য এনআইডি টু চেক ইফ দিস পারসন বিলংস টু দিস ভোটার এরিয়া। কারণ সে যদি সেই এরিয়ার ভোটার না হয় তাহলে সেখানে সে ভোট ব্যাংকে কন্ট্রিবিউট করতে পারবে না, তো তাকে সাহায্য দিয়ে আসলে কোনো লাভ নেই। যেমন এখানে আমাদের রেসপন্ডেন্ট বলেছেন বেলি যে উনি শুনেছেন যে কোথাও সাপোর্ট দেওয়া হচ্ছে, এনআইডি কালেক্ট করা হচ্ছে, উনি সে এনআইডি কালেক্ট করতে গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখছেন যে তার এনআইডি নেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে তুমি হিজড়া, তোমাকে এখানে আমরা সাপোর্ট দিতে পারবো না, তোমাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তোমরা অফিসে যোগাযোগ করো। সেইভাবে আর সে সাপোর্টটা পাচ্ছে না। আবার আমরা আরেকটা কেস দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে she heard that there is some supports given out of a mosque, কিন্তু সে মস্কে তিনি যেতে পারছে না because she is a hijra. So she disguised herself as a male person and she went there and collected the support. তো তারপর এখানে আসলে আমরা আমাদের রিসার্চের যে স্টাডিটা সেটাকে এখানে এভাবে সংক্ষিপ্তভাবে দেখাতে চেষ্টা করছি। যেমন we already know that there are 10,000 registered Hijras live in Bangladesh, but according to the activists, there is more of 100,000, and they achieved their right for vote in 2019, but still their third gender identity is unacceptable in society. Now, in the COVID-19 situation, they don't have any income source, they're excluded from relief, they're bullied while receiving relief, and landlords are putting pressure on them, কারণ তারা বাড়ি ভাড়া দিতে পারছে না, তাদেরকে বাসা ছেড়ে দিতে হবে and stuff, and people are accusing them to be a carrier of coronavirus. বলছে তোমরা এখানে সেখানে যাও, নানা জনের সাথে মিশো, তাহলে তোমরা নিশ্চয়ই coronavirus ক্যারি করো, and they are being doubly marginalized. এই অবস্থায় তারা কিছু কোপিং মেকানিজম নিচ্ছে, যেমনটা হচ্ছে প্রথমে আমরা যখন তাদের সাথে কথা বলি শাটডাউনের পর যখন আমরা ইন্টারভিউগুলো করি তখন আমরা দেখতে পাই অ্যাজ এ মিনস অফ সার্ভাইভাল তারা তাদের খাবারের পরিমাণ কমে দিচ্ছে তাদের টাকা বাঁচানোর জন্য। অ্যান্ড দেন তারপর যে তাদের যে অল্প কিছু সঞ্চয় আছে তারা সেটার উপর ডিপেন্ড করছে। আমরা এখানেও দেখেছি যে কিছু মানুষ একসাথে থাকা শুরু করেছে এবং যে গ্রুপ লিডার আছে তিনি তার গয়নাগাটি বিক্রি করে দিচ্ছেন তাদের এই শিষ্যের ভরণ পোষণের জন্য। তারপর যখন তারা বাইরে যাচ্ছে তারা বলেছে তারা আমরা মাস্ক ইউজ করছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলছি, অ্যান্ড দে আর ক্লিনিং অফ দেয়ার টয়লেটস উইথ ব্লিচিং পাউডার অ্যান্ড আদার ক্লিনিং এজেন্টস। কিন্তু যেখানে তারা একটা টয়লেটই কয়েকটা পরিবারের সাথে শেয়ার করছে সেখানে এই ধরনের হাইজিন আসলে কতটা কাজে দিবে কোভিড-19 এর বিপক্ষে সেটা আসলে একটা প্রশ্ন। এছাড়াও পরে যখন আমরা ফলো আপ ইন্টারভিউ এর জন্য যাই সেখানে আমরা নতুন কিছু কোপিং মেকানিজম দেখতে পাই, যেখানে আমরা দেখেছি সবাই একসাথে হয়ে গেছে এবং মানে বেশ কিছু জায়গায় দেখেছি যে কয়েকজন মিলে একসাথে থাকছে যাতে তাদের বাড়ি ভাড়াটা বেঁচে যায়, এবং সেখানে আবার যে সিনিয়র যিনি আছে তিনি জুনিয়রদের দিকে নজর রাখছেন, কারণ আমরা জানি যেহেতু অনেকে এখানে সেক্স ওয়ার্ক করে উনি সেখানে কেউ যাতে এই সময়ে এই ধরনের কোনো কাজ ইনভলভ না হতে পারে সেটা নজরদারি করছেন। এছাড়াও একটা ইনফর্মাল ক্রেডিট সিস্টেম ওই কমিউনিটিতে গড়ে উঠেছে, সেটা হচ্ছে সিন্স দ্য হিজড়া পিপল আর লিভিং ইন দিস কমিউনিটি ফর লং time they develop some kind of understanding with other household, other neighbors, so তারা একজন আরেকজনকে সাহায্য করছে। তো এটা আসলে অনেক কিছুর মধ্যেও একটা মানে আশা জাগা নিয়ে গল্প যে এত কিছুর পরেও তারা অন্তত নেইবারহুডদের কাছ থেকে কিছুটা সাহায্য পাচ্ছে। এবং আমরা একটা ওয়ান ইনস্টেন্স আমরা এটাও দেখেছি যে একজন বাড়িওয়ালা বলছে যে তোমাদের বাসা ভাড়া দিতে হবে না আপাতত।
আপাতত। তো এমন কিছু যদিও হচ্ছে, বাট ইটস নট নিয়ারলি এনাফ, তাদের এর জন্য দরকার এক্সটার্নাল সাপোর্ট। সো উই আস্কড দেম যে এক্সটার্নাল সাপোর্ট হিসেবে কি পেলে আপনাদের সুবিধা হয়, অ্যান্ড দ্য সেইড ফুড অ্যান্ড মানি। খাবার তো অবশ্যই দরকার, আর তার পাশাপাশি টাকা দরকার যেন তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি অন্তত কিনে নিতে পারে। অ্যান্ড যখন আমরা আস্ক করলাম যে গভর্নমেন্টের কাছ থেকে আপনাদের কি দরকার, অ্যান্ড দে আর সেইং যে গভর্নমেন্ট তো আমাদের সাহায্য করবে, কিন্তু গভর্নমেন্ট যেটা আমাদের অ্যালট করবে, যেটা আমাদেরকে দেওয়ার কথা বলবে, সেটা কি আমাদের হাত পর্যন্ত পৌঁছাবে। সো দে আর অ্যাকচুয়ালি নট শিওর অ্যাবাউট দিস, কারণ ওই সময়টাতে আমরা বেশ কিছু এরকম খবর পাচ্ছিলাম যে রিলিফ নিয়ে কিছু করাপশন হচ্ছে অ্যান্ড স্টাফ। সো দে আর লাইক নট শিওর অ্যাবাউট দিস। এবং কয়েকজন বলছিল যে সারা দেশে 2000 এনজিও আছে যারা এরকম হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে, কথা বলে, কিন্তু এখন এই সময়টাতে যখন তাদেরকে আমাদের দরকার, তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো দে আর হোপিং যে এই এনজিওরাও তাদেরকে সাহায্য করবে। তো আমাদের স্টাডির উপর বেস করে আমরা কিছু রেকমেন্ডেশনস এখানে নিয়ে এসেছি, which is like the local authorities should have a complete list of the Hijra people living in this community, যাতে তখন তাদের জন্য বাজেট এলোকেট করা অথবা তাদের জন্য যদি কোনো রিলিফ এলোকেট করা হয়, তাহলে যাতে তাদের হাতে ভালোভাবে সম্পূর্ণভাবে পৌঁছানো যায়, এখানে যাতে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম করাপশন না থাকে। তো সেটার জন্য একটা কমপ্লিট লিস্ট ওই লোকাল অথরিটির কাছে থাকতে হবে। অ্যান্ড গভর্নমেন্ট আর এনজিও যারা এই ট্রান্সজেন্ডার পিপলদের রাইটস নিয়ে কাজ করছে, তাদেরকে এগিয়ে আসতে হবে টু মিটিগেট দ্য স্টিগমাটাইজেশন টুয়ার্ডস দ্যাম, টু মেক দ্যাম মোর অ্যাকসেপ্টেবল ইন দ্য কমিউনিটি। অ্যান্ড আমরা যেমন আমাদের স্টাডি থেকে দেখেছি যে একটা নলেজ গ্যাপ থেকে যাচ্ছে, যেমনটা তাসফিয়া আপু বললেন যে হাত কতক্ষণ ধুতে হবে বা কিভাবে ছড়ায়, এই ব্যাপারে কিছু নলেজ গ্যাপ থেকে যাচ্ছে। তো সেই জন্য এই ধরনের ভালনারেবল পপুলেশনের জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ এন্ড স্ট্যান্ডার্ডাইজড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করতে হবে, যেন তাদের কাছে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে পৌঁছায়। এছাড়াও যখন ডোনেশন দেওয়া হয়, আমি একটু আগে যেটা বললাম যে তারা আসলে কোন অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েটেড বা কাউকে জানাশোনা আছে কিনা, সেটা অনেকটা একটা রোল প্লে করে যে সেই সাহায্যটা পাবে কিনা। যাতে এরকম কিছু না হয়, যেন সব নিডি হিজড়া পিপলদের কাছে সব ধরনের সাহায্য সমানভাবে পৌঁছায়, সেটা ইনশিওর করতে হবে। এবং সে একই সাথে যেহেতু তারা ততটা স্কিলস না, তাদের ফিউচার সিকিউরিটির জন্য কিছু লাইফ স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, যেটা হতে পারে টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিং, হতে পারে ম্যানেজিং ফাইন্যান্সেস অথবা সেভিংস। হয়তো এটা তাদেরকে ভবিষ্যতে ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করবে। আর এছাড়াও আমরা দেখেছি যে ওনারা যখন হেলথ সার্ভিস সিক করতে যায় বা বিভিন্ন জায়গায় গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে, ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, তো আমাদের যেসব সেবাদানকারী সংস্থা আছে তাদেরকেও সেন্সিটাইজ করতে হবে, যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সি অথবা ডক্টরস এন্ড নার্স সব, যেন তারা কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া সবাইকে সমানভাবে সেবা দিতে পারে। তো দ্যাট উইল বি অল ফ্রম আওয়ার সাইড। থ্যাংক ইউ। Thanks a lot, Mustafiz and Tasfia Appa, for the presentation, and thanks for like finishing it on time. I didn't have to give you warnings, so thanks a lot. এখন হচ্ছে আমরা, as I said before, আমরা চলে যাব হেলাল স্যারের কাছে, যারা আসলে পরে আমাদের সাথে এসে জয়েন করেছেন তাদের জন্য আবার একটু বলে দিই। মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, he is working as the Deputy Director, Social Safety Net, Department of Social Services, Ministry of Social Welfare, Government of Bangladesh. So হেলাল স্যার, আপনি যদি এখন স্টার্ট করেন। হ্যালো হ্যালো, সাউন্ড হচ্ছে না যে? জি স্যার, শুনতে আমাকে পাচ্ছি শুনতে আমরা। জি জি স্যার, শুনতে পাচ্ছি, আপনি শুরু করুন। হ্যাঁ জি, ফারহানা, জি তাসফি এবং মোস্তাফিজ, আপনাদেরকে বৈকালীন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাসফি এবং মোস্তাফিজ যে কথাগুলো বলেছে আমি সেগুলো শুনেছি, আমি সেগুলো রিপিট করছি না। তবে এই হিজড়া কমিউনিটি বিষয়ে বাংলাদেশ সরকারের কি পদক্ষেপগুলো গৃহীত আছে এবং করোনাকালীন সময়ের প্রেক্ষাপট এবং আগামী এই চলতি ফিসক্যাল ইয়ারে তাদেরকে নিয়ে আমাদের ভাবনা, এই বিষয়গুলো আমি একটু শেয়ার করতে চাই। আমি আমার নির্ধারিত 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে জানাতে চাই যে বেসিক্যালি বাংলাদেশ সরকার 2012-13 সাল থেকে এই হিজড়া কমিউনিটি নিয়ে শুরু
করে, প্রথমত পাইলটিং কাজটা শুরু করে বাংলাদেশের 7টি জেলা থেকে, সেটা ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, খুলনা, বগুড়া এবং সিলেট। এটা পর্যায়ক্রমে বর্তমানে সারা বাংলাদেশেই এই কার্যক্রমটা গৃহীত আছে। তো হিজড়াদেরকে নিয়ে বাংলাদেশ সরকারের যে গৃহীত কার্যক্রমগুলো, তার মধ্যে 3টা কার্যক্রম আছে। একটা হচ্ছে যে যারা হিজড়া কমিউনিটি যারা স্কুলে পড়ালেখা করে তাদেরকে একটা শিক্ষা উপবৃত্তি দেয়া হয় এবং সেটার পরিমাণ হচ্ছে মান্থলি, এটা কোথায় রাখলাম, 700 টাকা করে প্রাথমিক স্টেজে, প্রাইমারি স্টেজে, মাধ্যমিক স্টেজে 800 টাকা করে, উচ্চ মাধ্যমিক স্তরে 1000 টাকা এবং উচ্চতর স্তরে হচ্ছে 1200 টাকা করে দেয়া হয়। এটা যারা লেখাপড়া করছে। এছাড়া আমরা হিজড়া ভাতা, যাদের যাদের বয়স 50 আপ, এই 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 এজ লিমিটেশনের মধ্যে যারা আছে 50 আপ, সেখানে আমরা প্রায় 2600 জন হিজড়া কমিউনিটির কে ভাতা দিয়ে থাকি। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার যে আমাদের যে আর্থিক বিষয়গুলো, এগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা যায়। ওখানে আর্থিক তাদের লস হওয়ার বা মধ্যস্বত্বভোগী অথবা অন্য কোনো কারোর মাধ্যমে টাকা যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বাংলাদেশ সরকারের এটা নির্দেশনা এবং শুধু যে হিজড়া কমিউনিটি ঠিক তা নয়, আমাদের আরো যে সোশ্যাল সেফটি নেটের বাজেট আছে বা আমরা যেটা দিয়ে থাকি, আপনারা হয়তো অনেকে জানেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রত্যেককেই কিন্তু আমরা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পে করে থাকি। কাজেই এখানে টাকা মিসিং হওয়ার বা মধ্যস্বত্বভোগী কার হাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয়ত হচ্ছে যে আমরা হিজড়া কমিউনিটির বিভিন্ন ট্রেডে যেটা তারা ডিজায়ার করে, প্রত্যেক জেলা ভিত্তিক প্রতি বছরই প্রশিক্ষণের একটা ব্যবস্থা আছে। সেটা 50 জনের করে 3 মাসের। তো আমি নিজেও একসময় নারায়ণগঞ্জ জেলায় ছিলাম ডেপুটি এডিটর হিসাবে, তখন আমি নিজেই সেখানে প্রশিক্ষণটা দিয়েছিলাম এবং সেক্ষেত্রেও তাদের যে প্রাপ্তি, সেটা আমি নিজে অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছি, আমি হাতে দিয়েছি। এছাড়া তাদের প্রশিক্ষণোত্তর তাদেরকে পুনর্বাসনের জন্য প্রত্যেকের হাতে 10,000 টাকা করে দেওয়া হয়েছে এবং সেটা অব্যাহত আছে। এই চলতি বছরও আমি বাজেটটা আপনাকে বলছি, চলতি বছর তাদের বিশেষ ভাতার জন্য 1,87,20,000 টাকা, শিক্ষা খাতে যারা লেখাপড়া আছে সেখানে 1,14,78,000 টাকা দেয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তাদেরকে প্রতি বছর তাদেরকে এটা ফিক্স করা আছে যে তারা এটা পাবেই। এই করোনাকালীন সময়ের জন্য আমরা চলতি বছর মানে 20-21 অর্থ বছরে তাদের ভাতার পরিমাণটা বৃদ্ধির প্রস্তাব রেখেছি সরকারের কাছে এবং জনসংখ্যা অর্থাৎ তাদের 2600 জন ভাতা পাচ্ছে, এই সংখ্যাটা যদি আরো বৃদ্ধি করা যায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে আরো বলছি যে জানাতে চাই যে এই করোনাকালীন সময়ে আমি পুরো বাংলাদেশ থেকে আমি জেলা ভিত্তিক তথ্যাদি আমরা সংগ্রহ করেছি যে এই করোনাকালীন সময়ে প্রত্যেক জেলায় কতজন হিজড়া আর্থিক অথবা অনুদান পেয়েছে। সেক্ষেত্রে যে বিষয়টা আমরা পেয়েছি জেলা ভিত্তিক, আমি ওইটা আমি স্পেসিফিক জেলা ভিত্তিক না দিয়ে আমি একটা কম্বাইন্ড রিপোর্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে 3,686 জনকে আমরা আর্থিক অথবা ত্রাণের ব্যবস্থা করেছি এবং সেটা আমার জেলা ভিত্তিক স্টেটমেন্ট আমার কাছে আছে।
আমি এখন পর্যন্ত আমরা বিভিন্ন জেলা থেকে তথ্য এনেছি যে এই কোভিড-19 করোনা চলাকালীন সময়ে কোন হিজড়া করোনা আক্রান্ত হয়েছে কিনা। আমাদের কাছে যে স্টেটমেন্ট আছে যে এখন পর্যন্ত কোনো হিজড়া সদস্য তারা কোনো করোনা আক্রান্ত হয়নি। আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই চলতি মানে এ পর্যন্ত ৯,১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চলতি অর্থ বছরে আরো ৯৬০ জনকে আমরা প্রশিক্ষণ দিব এবং এই প্রশিক্ষণটা নির্ভর করে যারা হিজড়া কমিউনিটিতে যারা যেটা পছন্দ করে তার মধ্যে আমরা যেটা রেখেছি সেটা হলো ব্লক বাটিক, বিউটিফিকেশন, দর্জি সেলাই, ফাস্ট ফুডের দোকান, এগুলো বেসিক্যালি ওরা অনেকে করতে চায়। আর আমাদের যে স্টেটমেন্ট জেলা ভিত্তিক সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে হিজড়ার সংখ্যা আমাদের যে হিসাব সেটা প্রায় 11,000। সে প্রেক্ষিতে এ পর্যন্ত আমরা যে প্রশিক্ষণ দিয়েছি তাদের মধ্য থেকে 345 জন হিজড়া কমিউনিটি তারা তাদের নিজ পেশা থেকে স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। এটা আমাদের জেলা ভিত্তিক তথ্য। আমরা প্রত্যেক জেলা থেকে আমাদের ডেপুটি এডিটরের মাধ্যমে আমরা ফেরত এনেছি, মানে তথ্য এনেছি যে আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি এই প্রশিক্ষণের ফলাফল কি। এটা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে কতটুকুন সার্ভাইভ করার জন্য আমরা ব্যবস্থা করতে পেরেছি। সেখানে আমরা পেয়ে প্রায় 345 জন হিজড়া মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হয়েছে। এছাড়া আমাদের চলতি অর্থ বছর থেকে আমরা যে বিষয়টা চেষ্টা করছি যে তাদেরকে পারিবারিকভাবে পুনর্বাসন করা, অর্থাৎ তারা অল্প সময়ে বয়সেই যখন তাদের এই হিজড়া সমস্যাটা প্রকাশ পায় তখন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা তাসফিয়া এবং মোস্তাফিজ সাহেব ব্যাখ্যা করেছেন। আমি তাদের ব্যাখ্যার সাথে একমত। তো সেক্ষেত্রে আমরা সেটা চাচ্ছি, আমরা সরকারিভাবে মানুষজন যেন তাদেরকে স্বাভাবিকভাবে নিতে পারে, স্বাভাবিক কমিউনিটিতে তারা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। আমরা কিন্তু প্রতি বছরই বিভিন্ন মিডিয়াতে তাদেরকে নিয়ে আমরা প্রচারণা করে থাকি। আপনারা জেনে থাকবেন যে আমরা চলতি গত মাসের 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চ্যানেল 71 এবং চ্যানেল RTVতে কিন্তু তাদেরকে যেন স্বাভাবিক ভাবে গৃহীত হয় এবং তাদেরকে সহায়তা করা হয় বা তাদের পাশে যেন সকলে থাকে, সে বিষয়ে কিন্তু এই দুটি টিভি চ্যানেলের টিভি স্কুলে কিন্তু সেটা প্রতিদিন 24 ঘন্টা আপনার 9 দিন বা 10 দিন সেটাকে প্রচার করা হয়েছে। তো আমরা আসলে চলতি অর্থ বছরে যেটা করছি যে আমরা স্বল্পতম সময়ের মধ্যে তাদের বাজেটটা আমরা হাতে পেলেই স্বল্পতম সময়ের মধ্যে সেটা আমরা ব্যাংকে পাঠিয়ে দেব যেন তারা টাকাটা তুলে নিতে পারে। এছাড়া জেলায় আমাদের সরাসরি তো আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো রিলিফ দেওয়া হয় না, তারপরে প্রশাসন যে রিলিফটা দেওয়া হয় সেখানে আমাদের কিন্তু একটা অংশগ্রহণ আছে। আমাদের জেলার ডেপুটি এডিটরগণ কিন্তু ওখানে যোগাযোগ রাখেন এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমরা প্রত্যেক ডেপুটি এডিটরকে বলে দিয়েছি যে হিজড়া কমিউনিটি যদি কারা আসে তাদেরকে ওরা সরাসরি যে হয়তো অনেক সময় ওখানে যে এন্ট্রান্স করাটা খুব কঠিন হয়ে যায়, তোমরা সাথে যেয়ে বা তোমরা জেলা প্রশাসনের সাথে বা আমরা যে রিলিফ দিচ্ছি বা জনগণ যে রিলিফ দিচ্ছে সেখানে তোমরা প্রতিনিধিত্ব করে তাদের কি একটু অংশগ্রহণটা নিশ্চিত করো। তো এই বিষয়গুলো আমরা কিন্তু করে যাচ্ছি। এছাড়া তাদের তো কিছু সোশ্যাল ব্যারিয়ার আছে যে বিষয়গুলো মোস্তাফিজ এবং তাসফিয়া বলেছে, সেগুলো আমি পুনরায় ব্যক্ত করতে চাচ্ছি না। তবে আমরা এই ফিসক্যাল ইয়ারে তাদের জন্য আমাদের যে ভাবনা বা আমাদের যে করণীয় যেটা আমরা নির্ধারণ করেছি, তাদের যে বয়স্ক ভাতা সেটা বয়স 50 বছর আমাদের নির্ধারণ করা আছে, সেটা আমরা বয়সটা কমিয়ে আনার চেষ্টা করছি। সেটা 30-এর মধ্যে আমরা চেষ্টা করছি যে যাদের বয়স 30 তাদেরকে জন্য আমরা ভাতার মধ্যে সেটা অন্তর্ভুক্ত করতে পারি এবং এই নীতিমালাটা আমরা চেঞ্জ করার জন্য কাজ করে যাচ্ছি। এটা চলতি মাসের মধ্যেই হয়তো আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিতে পারবো।
এই হচ্ছে মূলত প্রাথমিকভাবে আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো আমরা করছি। এছাড়া আপনাদেরকে আরো বলছি যে আমি আরো দুটা কার্যক্রম নিয়ে কাজ করি, সেটা হয়তো শুনেছেন যে বেদে কমিউনিটি, ওরাও সংখ্যায় খুব কম বাংলাদেশে, কিন্তু ওরা খুব একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, অনেক ক্রাইসিস থাকে। এছাড়া ওই আন্ডার প্রিভিলেজ যে সম্প্রদায়গুলো আছে তাদেরকে নিয়ে আমি কাজ করি। তো আমি গত লাস্ট 6 মান্থস আমি এখানে কাজ করছি এই তিনটা কার্যক্রম নিয়ে। তো আমি চেষ্টা করে যাচ্ছি তাদের সাথে কাজ করার জন্য। এবং আমি এই চলতি মাসেই আমরা সমাজসেবা অধিদপ্তরে হিজড়াদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করি, সেটা আমরা প্রতি বছরই করে থাকি। তার কারণ হচ্ছে যে তাদের শেয়ারিং এর মাধ্যমে তাদের সমস্যাগুলো আমরা জানতে পারি এবং আমাদের যে কি করণীয়গুলো আমরা তাদের জন্য করছি সেটাও তারা সরাসরি জানতে পারে। এবং তারা প্রত্যেকেই ওয়াকিবল আছে যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকারের হিজড়া কমিউনিটির সকল কার্যক্রমগুলো বাস্তবায়িত হয়ে থাকে। তো এখানে আমরা এই তিনটা বিষয়কে জোর দিচ্ছি এই বছর, যে তাদের শিক্ষা খাতের যে টাকাগুলো আছে সেটা দ্রুততম সময় ছেড়ে দেওয়া, তাদের ভাতাগুলো আছে সেটা ছেড়ে দেওয়া। আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা আপনাদের সাথে হিজড়া কমিউনিটির সাথে সম্পৃক্ত, যাদের যোগাযোগ আপনাদের আছে, ওরা যেন আমাদের জেলায় যোগাযোগ করে, আমাদের জেলার উপপরিষদ যোগাযোগ করে। সেখানে তাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে 50 দিনের, এবং সেখানে তাদের একটা ভালো একটা অনারিয়াম আছে, প্রতিদিন তাদের জন্য 300 টাকা করে আছে। এবং একটু স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, কারণ আমি একটা প্রশ্ন দেখছিলাম ট্রেনিং নিয়ে, যে কি ধরনের ট্রেনিং সেটা নিয়ে একটা প্রশ্ন আসছে। আপনি যেহেতু বলছেনই, এটা যদি একটু স্পেসিফাই করে দেন। হ্যাঁ, ট্রেনিংটা বলছি না, ট্রেনিংটা বেসিক্যালি ব্লক বাটিক বিউটিফিকেশন, তারপর হচ্ছে সেলাই প্রশিক্ষণ, ফাস্টফুডের দোকান, এই বিষয়গুলোই মূলত ওরা বেশি চুজ করে থাকে। তো তাদের চিন্তা চেতনার উপর ভিত্তি করে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, এবং আমি নিজেও নারায়ণগঞ্জ সহকারী সময় সেই প্রশিক্ষণ দিয়েছি। তো তারা অধিকাংশই বিউটিফিকেশন এবং ব্লক বাটিক বা সেলাই প্রশিক্ষণটাই পছন্দ করে। ফারহানা। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আর কি আপনি কি আর কিছু বলতে চান, কারণ আপনার অলরেডি সময়টাও শেষ। সো আপনি যদি আমি ফিনিশিং দিতে চাই। জি জি স্যার, ফিনিশিং দিতে চাই যে বাংলাদেশ সরকার, তাছাড়া তাদেরকে আরেকটা বিষয় যেটা আপনারা হয়তো জেনেছেন, যে বাংলাদেশ সরকার 22শে জানুয়ারি 2014 সালে তাদেরকে হিজড়া লিঙ্গ যেটা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা জানেন, এটা তার আগে ছিল না। হ্যাঁ, এটা বাংলাদেশ সরকার সংসদে সেটা পাশ করে এটা একটা গেজেট নোটিফিকেশন করেছে। তাছাড়া আমাদের এখানে কিন্তু চাকরির জন্য আমরা কিন্তু তাদেরকে আহ্বান করেছিলাম 2014 সালে। সেখানে 14 জন হিজড়া তাদের চাকরির জন্য আবেদন করেছিল। কিন্তু এখানে একটা বিষয় আপনারা হয়তো জেনে থাকেন, যে গভর্নমেন্টের যে রুলস আছে সেটা হচ্ছে যে সে যে হিজড়া সেটাকে তো একটা মেডিকেল চেক আপ করতে হবে, একটা মেডিকেল বোর্ড বলতে হবে যে সে হিজড়া। কিন্তু সেক্ষেত্রে অনেকেই কিন্তু ওই মেডিকেল বোর্ডে যেতে আগ্রহী নয়, তারা মেডিকেল বোর্ডে যেতে আগ্রহী নয়। এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, তারা যারা মেডিকেল চেক আপ এখনো করেনি তারা যেন মেডিকেল চেক আপটা করে নেয়। তাহলে সরকারের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে। তো এই পর্যন্তই ফারহানা। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার জন্য অনেক অনেক ইনফরমেশন দিলেন যে সরকার কি কি করছে। আর শেষ যেটা বললেন, আই এম শিওর অনিন্দ এবং কথা আপা ওনাদের অনেক কিছু বলার আছে। এই যে সরকারের যে ক্রাইটেরিয়া, যে কারা হিজড়া না, এটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে অনেকদিন ধরেই, সেই ঘোষণার পর থেকে। তো সেটা নিয়ে চলবে এবং আমরা আশা করি যেটা সমাধান হবে। বাট এট দ্য সেম টাইম আমরা আজকে আসলে একটু ফোকাস করতে চাই অন দিস প্যান্ডেমিক, আমাদের এখানে কি হচ্ছে। বাট অফ কোর্স আই এম শিওর এটা নিয়ে আমরা পরে অন্য যারা আমাদের অতিথি আছেন তাদের সাথে কথা বলবো। আচ্ছা, এখন আমরা কথা আপার কাছে যাবার আগে একটু আমি দেখি আমাদের অডিয়েন্স, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমাদের সাথে যারা আছেন তারা কি বলতে চান একটু যদি শুনে নেই। অনিন্দ, তোমার জন্য একজন সাজেস্ট করেছে, তুমি কি অঞ্জলি প্রত্যয় স্টাডি ওটার ফাইন্ডিং শেয়ার করতে চাও কিনা, মেবি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আরেকজন প্রশ্ন করেছেন, হ্যাজ এনি অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল কাম ফরওয়ার্ড টু দ্য এইড
of transgender people living in the capital. So far I know কেউ কেউ করেছে কথা আপা এটা নিয়ে আপনি যখন বলছেন মেবি এটা নিয়ে আপনি একটু বলতে পারেন যে কারা আসলে এসেছে এগিয়ে এসেছে আপনাদের জন্য করতে কারা কারা ছিল আপনাদের জন্য আরেকটা জিনিস রত্নাবলী রায় যিনি বলেছেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে ডিগনিটি ইন গিভিং ইজ অলসো কম্প্রোমাইজড যেভাবে আসলে ছবি তুলে আমি রিলিফ দিচ্ছি চাল হাতে নিয়ে ওরকম ছবি ওইটার কারণে অনেকে হয়তো রিলিফ অ্যাভেলেবল থাকা সত্ত্বেও নিতে যাচ্ছে না তো ওই জিনিসটাও আসলে একটা দেখার বিষয় যে আসলে আমি শুধু অ্যাভেলেবল করলে হবে না ওটা তো অ্যাক্সেসিবল হতে হবে ইন এভরি ওয়ে আরেকটা জিনিস যেটা বলেছেন যে হিজড়াদের এনআইডি আছে কিনা সো এটাও একটু মেবি কথা আপনি বলতে পারেন বা পরবর্তীতে হেলা স্যার আমাদের প্রশ্ন উত্তর সেশনে ওটাও আপনারা বলতে পারেন সো আরেকটা জিনিস আরেকজন বলেছেন যে যেহেতু স্যার একটা কথা বলেছেন যে হিজড়াদের মধ্যে এখনো কারো কোভিড-19 এই পজিটিভ কেউ আসেনি যেটা নিয়ে বলছেন যে আসলে টেস্ট করা হয়েছে কয়জনের রিপোর্ট কয়জনের আছে তো সেটা নিয়েও একটা কথা এসছে সো কিছু জিনিস কথা আপা আই থিংক ইউ হ্যাভ সাম টপিকস যেটা আপনি আসলে ওটার সাথে একটু ইয়ে করে যদি বলেন তাহলে আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে দে উইল গেট देयर অ্যানসারস এবং আরো আমি খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি উইল ডিসকাস দ্যাট কারণ ওটা একটু সময় লাগবে কথা বলতে আমরা কথা আপা এবং অনিন্দর কথার পরে যখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব তখন উইল অ্যাড্রেস ইওর কোয়েশ্চেনস just telling you you are not we saw your questions so হ্যাঁ কথা আপা আপনি শুরু করতে পারেন কথা আপা আপনাকে শুনতে পাচ্ছি না আনমিউট করতে হবে এটা কি আমাদের দিক থেকে করতে হবে নাকি কথা আপা করতে পারবেন মিউট করা আপনার এটা কথা আপা হ্যাঁ আসছে হ্যাঁ আসছে ঠিক কথা আছে আপা ওকে হ্যাঁ ওকে দেখলাম ছবি ওকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি অবশ্য আমাদের সবচেয়ে বড় একটা কাজ করেছেন 2013 তে যেটা আমরা দিয়েছেন ওটা শুনতে পাচ্ছি একটু কথা আপনি শুরু করার আগে অন্যরা একটু যদি দয়া করে সবাই মিউট করতেন কারণ আমরা অন্য কিছু কথাবার্তাও শুনতে পাচ্ছি থ্যাংক ইউ হ্যাঁ কথা বলেন শুরু করেন তো 2013 তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন তৃতীয় লিঙ্গের স্বীকৃতি সেই স্বীকৃতি ধরে আমরা আসলে সুবাদে আজও যেখানে বসছি এটাই আমাদের সর্বপ্রথম একটা সুন্দর ইস্যু তো যাই হোক আমি আরো ধন্যবাদ জানাবো স্যারকে স্যার সুন্দরভাবে বলে গেলেন কিছু কিছু কথা যেটা বলেছেন স্যার বলেছেন যে কজনকে ভাতা দিচ্ছে ভাতা বাড়ছে এই জায়গাটায় ভাতা বাড়ছে এখনো পাইনি সেখানে আমিও আছি আমি গতকালকেও গিয়ে আসছি ভাতা বাড়েনি এক দ্বিতীয় হলো গিয়ে যারা শিক্ষা নিচ্ছে তারা আসলে তাদের পরিচয় দিতেই তো পাচ্ছেন না তারা পরিবার থেকে যে পরিচয় দিবে আমি হিজড়া সম্প্রদায়ের একজন আমার মা বাবা বলে দিবে সেই জায়গাটাও কিন্তু স্পেসিফিক নাই এবং স্পষ্টতাও নাই যার জন্য স্কুলেও তাদের শিক্ষার জায়গায় একটা সমস্যা রয়েই গেছে পাশাপাশি আমি এখন করোনার দিকে চলে আসব সেটা মানে খুব তাড়াতাড়ি স্যারের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যেটা হলো গিয়ে স্যার বলেছেন বাংলাদেশে এখনো কোনো হিজড়াদেরকে পান আমাদের সংগঠনই 2 জনের হয়েছে করোনা তো একজন এখনো আছেন বাসায় আছেন লকডাউনে এটা একটা দিক আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমরা যে যাব ওই জায়গাটায় আমাদের স্পেসিফিক কোনো জায়গা নেই আমরা সবসময় যেখানে রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে আমরা যেভাবে একটা কি বলে বৈষম্য নির্যাতন পেয়ে থাকি সেটা আরো বেশি বেড়ে গেছে এবং আমি জানি আমি নিজে দেখেছি যে তাদের যে একটা সরকারি বেসরকারি যেই কোনো ক্লিনিকের মধ্যে করোনা রোগীর জন্য যদি কোনো একটা আমি টেস্ট করতে যাই সেই টেস্টের একটা পেপারস থাকে সেই পেপারসের মধ্যে কিন্তু কোথাও জেন্ডারের জায়গায় নারী পুরুষ ছাড়া কিছুই নেই এবং যদিও বা আমি মনে করি যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সেভাবে না হয় নাই করবো কিন্তু আমাদের তো একটা পরিচিতির ফেস আমরা ফেসটাই বিশাল পরিচিতি এখানেই আমাদের দুচ্ছাই করে তারপর যদি আবার সেই জায়গায় পৌঁছানোভাবে একটা জায়গার মধ্যে যে আমাদের একটা পৃষ্ঠা
পেজকে আমাদের লিখে প্রমাণ দিতে হয়, সেই জায়গাটা যদি আমাদের যারা ডাক্তার, যারা চিকিৎসক এবং যারা নাকি আমাদেরকে লাইন সিরিয়াল করছে তারাই যদি না জানে, তাহলে আমরা আরো বৈষম্যের শিকার হচ্ছি। এছাড়া হলো গিয়ে আমরা আসলে এবার মোটামুটি যেটা বললাম, তৃতীয় লিঙ্গের স্বীকৃতির কারণে আমরা অনেক পরিচিতি হয়েছি, এটা আমাদের সবচেয়ে বড় একটা সৌভাগ্য। সেই জন্য আমরা আমাদের সংগঠনের 150 সদস্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন সেই জায়গাগুলো কিছু কিছু আমি জায়গাগুলো বলে দেব। সেটা হলো গিয়ে মুগদা, মান্ডা, খিলগাঁও, গোরান, বাসাবো, কমলাপুর, তারপর যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গা মিলিয়ে আমরা 150 জনকে, বিশেষ করে আমি আমার মাধ্যমে আমাদের সংগঠনের ইসে থেকে ওদের সিরিয়াল করে তাদেরকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করতে পেরেছি এবং চাল ডাল কি বলে চাল ডাল, তারপরে লবণ, সাবান, এই সমস্ত জিনিস দেয়া হয়েছে। আমরা তাদেরকে 1.5 মাসের মতো মোটামুটি একটা জায়গা করে দিয়েছিলাম। এরপর থেকে আমরা আসলে শুরুতেই দেখেছি সরকারি লোক এসছেন, বেসরকারি লোক এসছেন, তারপর আমার শুভাকাঙ্ক্ষীরা এসছেন, আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা এসছেন, এনজিওরাও এসছেন, সবাই এসে যতটুকু শুরুতেই আমরা কিছুটা পেয়েছি। এরপর থেকে আমরা এখন 2 মাস 2.5 মাস ধরে কিন্তু কিছুই আমরা পাচ্ছি না। শুরুতেই যা পেয়েছিলাম এখনো কোনো কিছু পাচ্ছি না। আমার কমিউনিটির বোনরা এখনো কেউ খেয়ে না খেয়ে আছেন। তাছাড়া কিছু কিছু জায়গায় যেমন দিয়েছিলেন সরকারি কিছু সহযোগিতা করেছেন, সেটা আমাদের গুরুমাদের কাছে দিয়েছিলেন। সেই গুরুমাদের ওখান থেকেও ভাগ হয়তো বা সেইভাবে আসেনি, তারা পায়নি, কারণ তারা মনে করেছে তাদের মাঝে আছে। কিন্তু আমি এখানে সার্ভের মধ্যে দেখলাম তেসপি আপার যে কথাটা ছিল বা ভাইয়ার যে কথাটা ছিল, সেখানে ছিল দেশে বাইরে চলে গেছে, মানে ঢাকার বাইরে চলে গেছে যারা, এটা একটা ব্যাপার। আমি আবার অ্যাড করব, ঢাকার বাইরে শুধু দেশের বাইরেও চলে গেছে, কলকাতাতেও আমাদের বোনরা আছে। তো তারা কিন্তু সেই জায়গাগুলোতে তাদের পরিচয়টা স্পেসিফিক করতে পারে না। হয়তো বা দেশের বাইরে যদি গিয়ে থাকে, তারা তাদের এই পরিচয়টা ওই দেশের বলতে পারছে না। এবং ঢাকা থেকে যারা আসছে, ঢাকায় যারা হিজাগিরি করে গেছেন, কাজ করে গেছেন, সেই কথাটা কিন্তু ওদের গ্রামের বাড়িতে গিয়ে ওই হিজড়া বলতেই পারেনি, তার পরিচয়টা হয়ে গেছে মেয়ে। কিন্তু সেই জায়গায় সে কিন্তু অনেক ধরনের আরো নির্যাতনের শিকার হয়েছে এবং এটাও আমরা শুনতে পেরেছি। তাছাড়া আমরা গুরু মায়ের কাছ থেকে যে কিছু দেব ওখানে, সেই সুযোগটাও করতে পারিনি। তাদের পরিবারের মধ্যে অনেক সমস্যা ছিল, না না এটা বলেন না, আমরা হিজড়া যে এখানে ঢাকায় এসে হিজাগিরি করে গেছি, এটা আমাদের সমস্যা। তো এখন তাদের একদিকে তাদের অধিকার খরচ, আর দিকে তাদের পেটের ক্ষুধা, এই 2-3 জায়গাগুলোকে মিলিয়ে আমরা দেখেছি যে আমাদের কমিউনিটির সমস্যা বেড়েই গেছে। করোনার মধ্যে একটা বিষয় হলো গিয়ে সবাই সবার ঘরে থাকবে, আর এই লকডাউনটা হলো এমন একটা ব্যাপার, সেটা নিজেকে যদি সচেতন রাখতে পারে তাহলে অনেক সুবিধা হয়। তো সেই দিকটা আমরা একটু করতে পেরেছি, যেটা হলো আমি ফোনের মাধ্যমে অনেককে বলেছি, আমার কমিউনিটি 450 সদস্য আমাদের সচেতনের, তাদেরকে গিয়ে আমরা ফোন করে করে বলেছি যে দেখো কোনো যদি কোথা থেকে ত্রাণ আসে সেটা আমরা দিতে চেষ্টা করব। ইভেন আমরা ওখান থেকে তাদেরকে গিয়ে বলতে পারিনি যে তোমরা এটা করো ওটা করো, যেমন টিভির মধ্যে অনেক কিছু বলা হয়, সেটা আমরা বুঝতে পারি যে আমাদের সাইনবোর্ডটা যে হিজড়া মার্কে একটা সাইনবোর্ড, সেই সাইনবোর্ড থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি, প্রান্তিক হয়ে আছি, সেখানে আমাদের শুধু বৈষম্য নির্যাতনই আছে, যার জন্য আমরা কিন্তু বেরিয়ে আসতে পারছি না। এবং আমাদের যেই পেশাটা হিজড়া পেশাগত যে কাজগুলো, এটা হলো ছল্লা মাঙা এবং হলো বাধাই তোলা, এই নবজাতক আসলে তাদের কাছে যায়। কিন্তু এই দুইটা কাজই হলো গিয়ে মানুষের সমাগমে যেতে হবে, তাদের কাছ থেকে আমাদের হাতে হাত মিলাতে হবে, কথা বলতে হবে। কিন্তু সেই জায়গাটা তো একেবারেই লকডাউনের মধ্যে আমাদেরও একটা বিবেক আছে এবং ওনাদের তো আরো বেশি, কারণ সামাজিকতার মধ্য দিয়ে যারা থাকেন আশেপাশের মানুষ সকলেই কিন্তু তারা নিজেরা খুব অ্যাওয়ার্ড হয়ে গেছেন, এত অ্যালার্ট হয়ে গেছেন, সেই অ্যালার্টের মধ্যে থেকে তারা তাদের ভাই বোনদের সাথে মিশতে পারে না, আর আমরা তো দূরের কথা। সেই জায়গা থেকে আমাদের বোনরা এখনো বসে থাকে, ঘরে বসে আছেন। এবং আরেকটু বলবো, যেটা হলো গিয়ে বাজার করতে গিয়ে
সেই জায়গাতেও দেখা গেছে যে তারা বাজার করতে একটা মা যদি যায় তার সাথে দুটো সন্তান সহ যায়। আর আমাদের গ্রুপের মধ্যে সবাই আলাদা করে খাবে হয়তো, বা আবার সবাই একসাথে খাবে, কিন্তু একসাথে খেলে সেখানে একটা সমস্যা আমরা জানি যে হাসি কাশির মাধ্যমে একটা যে একটা ছোট্টখাটো ভাবে আমাদের একটু জ্বর আসলে আমরা কাউকে গুরু কেউ বলতে পারি না, ভিতরে একটা ভয়। এই যে এই জায়গাটাকে আমাদেরকে এখনো কাউন্সিলিং এর তেমন কোনো আসেনি। এবং আমি একটু এই মিটিং এর মাধ্যমে আপা এবং ভাইয়ার সাথে কথা বলি, যেটা শুনতে পেরেছিলাম আমাদের একটা নিড ছিল, সেই নিডটা হলে গিয়ে তাদের মাধ্যমে কিভাবে প্রচার করা যায় যাদেরকে এই করোনা বিষয়ে তাদেরকে সান্ত্বনা বা তাদের অনেক মানে এই রোগটাকে কিভাবে হয় কিভাবে হয় না, শুধু হাত ধোয়ার মধ্য দিয়েই তো হবে না, আমরা তো গ্রুপের মধ্যে থাকি। সেই গ্রুপের মধ্যেও যে আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসার কমতি নেই এটা তো আপনারা জানেন, যার জন্য আমরা এত একতা ভাবে থাকি। আর এছাড়া বলবো বাড়ি ভাড়া বাবদ এখন আমরা এখন আরেকটা বড় সমস্যায় পড়ে গেছি। ৩-৪ মাস হয়ে গেল করোনার এই লকডাউন, এর মধ্যে থেকে আমাদের কোনো পেশাগত কাজের কোনো কিছু নেই, এবং আমরা যে কোথাও বের হয়ে কারোর সাথে যোগাযোগ করে কিছু করব সেই জায়গাটাও আমরা কিন্তু করতে পারি। সে জায়গায় দেখা গেছে একরকম আমরা বের হচ্ছি শুধু একটা কিছু কেনাকাটা করার জন্য, সেখানে তো আমরা জানি পুলিশও তাদেরকে টর্চ করে যে 6টার পরে বের হতে পারে না, এটা এতটুকু আমরা জানি, সেটা সাধারণ লোকের গুলোর মধ্যে। এবং আমরা হিজড়া হিসেবে আমরা একজন বের হলে পরে দেখা যাচ্ছে সবাই বলে এই করোনার মেন জায়গা তো ওকে কেন বের করা হচ্ছে, ও 10 জনের সাথে ঘেসে আসছে, 10 জনের কাছ থেকে টাকা তুলে নিয়ে আসছে, এই কথা বলে আমাদেরকে অনেক অসম্মান করা হয়, পাশাপাশি আমাদেরকে অনেক রকম বৈষম্য নির্যাতন করা হয়। এমনিতে আমরা একরকম ছিলাম যে আমাদের চারটার মধ্যে একটা আর্টই আছে যে আমরা নারী পুরুষের মধ্য থেকে যে সেবাটা পাবো সেই সেবাটা কিন্তু আমাদের স্পেসিফিক না থাকলে পরে আমরা পাচ্ছি না। সেই জায়গাটাকে স্পষ্ট করতে হবে, সবকিছু মিলিয়েই বলছি অবশ্য কথাগুলো। যেমন আমরা সেবা কক্ষে গিয়ে আমি নিজেও গিয়েছিলাম, আমি প্রথমত খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি নিজেকে খুব করেছিলাম যে আমি মনে করেছিলাম করোনায় আক্রান্ত। সেখানে গিয়ে আমি যে সিনারিটা দেখি সেই সিনারিটা যদি ভাবতে যাই, সাধারণ লোক দূরের কথা আমার তো প্রশ্নই ওঠে না, সাধারণ লোকে ওখানে যেতে পারবে না। ওখানে আমি বলবো যে 500 শয্যায় আমার পাশেই মুগদা 500 শয্যায়, এখানে আমি গিয়ে ভীষণ ভাবে হয়রানি হয়ে আসছি। সকাল 11টায় গিয়েছি, আমি নিজে বলেছি আমি পজিটিভ, করোনা পজিটিভ, সেখানে আমার 4:30টায় আসতে হয়েছে, 3:30টায় আসবে লোক, তারা আমাকে টেস্ট করবে, কিন্তু টেস্ট করা হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি সেটা কি। পরবর্তীতে যখন আমি টেস্ট করতে গিয়েছি সেখানে আমার নাক দিয়ে টেস্ট নিয়েছে, কিন্তু যখন তারা নিয়েছে তখন নিয়েছিল গলায়। এবং আমি সেই আমি পেজটা দেখেছিলাম, ফরম্যাটটার মধ্যে লেখা ছিল নারী পুরুষ, এছাড়া আর কোনো কিছু ছিল না। তারপর হলো গিয়ে ওখানে আরেকটা বিষয় ছিল, আমাকে জানতেছে আমি নিজেই বলছি যে পজিটিভ, সেখানে অনেক সমাগমের মধ্য দিয়ে আমাকে রেখেছে, এবং আমি বারবার বলছি খুব টায়ার্ড ফিল করছি, আমার খুব শরীর অসুস্থ লাগছে, সেটা তারা মানছিল না। পরবর্তীতে আমি আইসিডিডিআরবি থেকে চেক আপ করিয়েছি। যাই হোক, আমাদের এখানে আরো মেয়েরা আছে, তারা প্রকাশ করবে কিভাবে, পরবর্তী এই জায়গাটা আমাদের স্পেসিফিক থাকতে হবে। এবং করোনায় আক্রান্ত আমরা দেখেছি যে ডাক্তারের উপর, নারায়ণগঞ্জের যে ডাক্তার তার উপর যে কত রকম সমস্যা হয়েছে, তো সেই জায়গাতেই কিন্তু আমরা দেখেছি অনেক রকম স্বাভাবিক একজন মানুষ তাকে ঢিলা চাকা দিয়েছিল তার বাড়িতে আশেপাশের মানুষ। এখন আমরা হিজড়া হয়ে এই জায়গাটা আমাদের অনেক প্রচারের দরকার আছে, এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা মনে করছি যে আমাদের এই জায়গাটা আরেকটু স্পষ্ট হওয়া উচিত যে আমাদের জন্য কারা এবং কোন কোন ক্লিনিক গুলোতে, প্রাইভেট হোক আর যেখানে হোক, সেখানে আমাদেরকে কিভাবে রেসপন্স করবে এই জায়গাটা আমাদের প্রচারের দরকার আছে। এবং আমি আরেকটু বলবো যেটা এই যে কিছু কিছু মানুষ আমি দেখতেছি লকডাউনের মধ্য দিয়ে অনেকে সাধারণ মানুষরা ত্রাণ দিতে যাবে, বাসায়ও যায়নি, এটা আপনারা হয়তো বা অনেকে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, বাইরে থেকে দিয়ে চলে গেছেন, এবং অন্যান্য কান্ট্রিতেও এরকম একটা ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশটা আরো নিডিপুর, পাশাপাশি হলো গিয়ে অনেক ঘনবসতি, সেখানে আরেকটু সমস্যা হয়ে গেছে। আমাদের কাছে আসবে দূরের কথা, আমাদের পাশে যে কাউন্সিলররা তাদের কাছে আমি নিজে গিয়েছিলাম,
দুইটি কাউন্সিলরের কাছে আমি গিয়েছি এবং অন্যান্য কাউন্সিলরদের কাছে আমি ফোন করে কথা বলেছি। তারা কখনই আমাকে সান্ত্বনা স্বরূপ বলেনি যে আপনি আসতে পারেন, আপনার কয়জন লোক আছে সেই নামটা দেন। আমি দেখেছি আরো আমার আশেপাশের বাড়ির মানুষদেরকে, তাদেরকে করেছে আইডি কার্ডের ছবি নিয়ে গেছে। আমি সেখানে বলেছিলাম যে আমাদের আইডি নেই, আমাদের বা একটা জন্ম নিবন্ধন দিতে পারি। আমরা আসলে হিজড়া হয়ে যখন চলে আসি তখন আমরা কিছুই নিয়ে আসি না মা বাবার কাছ থেকে। অনেক নির্যাতন, অনেক পরিবারের অনেক ধরনের বৈষম্য নির্যাতন ছেড়ে আমরা নিজেরাই ফিরে আসি নিজেদের মতো মানুষগুলোকে খুঁজে পাওয়ার জন্য। তো সেই জায়গাটা আইডির একটা ব্যাপার। তো আমাদের কিন্তু আমি কাউন্সিলরদের সাথে যে কথা বলেছি সেখানে আমি খুব ভালোভাবে পরিচিত আমার এলাকার। সেই কাউন্সিলরদেরকে আমি খুব ভালোভাবেই চিনি, কিন্তু তারা আমাকে কখনোই এই সমস্যা থেকে সমাধান করেননি এবং আমি ওখান থেকে এখনো আমার মেয়েরা কেউই কিছু পায়নি। আমাদের সংগঠনে আমি বারবারই বলছিলাম যে আপনারা যদি একটু অ্যাড করেন তাহলে আমি আরো প্রচার করতে পারবো। আমার যে অন্যান্য জায়গা থেকে দিচ্ছে তাদের কথাগুলো আমি প্রচার করবো আপনাদের মাধ্যমে, যে আপনাদের সহযোগিতা পেয়ে আপনাদের এইখান থেকে যে কাউন্সিলরের যে কক্ষটা আছে সেখান থেকে আমার মেয়েরা নিয়ে যাবে, আমরা ওখানেও পাইনি। তো স্যারকে আসলে ধন্যবাদ দেব, স্যার সুন্দর কাজ করছেন বেদেদের নিয়ে, দলিতদের নিয়ে, বিভিন্ন কমিউনিটি নিয়ে, এটা আমি জানি। এবং ওখানেও কিন্তু সমাজ সেবার একটা কমিটি গঠন হয়েছে, সেখানে 12 জনের মধ্যে কিন্তু রিপ্রেজেন্টেটিভ আমি একজন। তো আমি কিন্তু এখনো মানে শুধু মিটিংটা শুনে যাচ্ছি, একটা মিটিং আছে আমাকে অনেকে বলেছেন এবং আমি সেটা জোর করে বলেছি যে আমার যে আরো বোনরা আছে তাদেরকে আমি বলবো। কিন্তু যিনি আমাকে ফোন করেছেন তাকে আমি সাহস দিয়েছি, কিন্তু সে আমাকে আরো বলেছেন যে তার ড্রাইভারের নাকি করোনা হয়ে গেছে। তো আমি আসলে কোন জায়গাতে যাব? এই একটু কথা জায়গাটাকে আপা, আমি একটু আমি একটু আপনাকে এখানে থামাই, আমাদের আপনার মানে সময়টাও একটু জি জি ইয়ে। সো যেহেতু মানে একটু আপনি আপনি কি আর একটু শেষ করবেন কিছু বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আর একটু শেষ করছি, শেষ অসুবিধা নেই। আমি জানি শুরুতে যে দুজন বলেছেন সেই বক্তের মধ্য দিয়ে আমাদের অনেক চলে আসছে, কারণ আমাদের কমিউনিটিতে তারা এসছে এবং তারা বলেছেন যেটা সেটার সাথে যুক্ত। এবং আমি স্যারের কথাতেও আমি অবশ্যই খুশি হয়েছি এবং আমি জানি উনি অনেক কাজ করছেন এবং ওই কাজগুলো হচ্ছে। আর সেই থেকে আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি একটু বলতে চাচ্ছি আমাদের কমিউনিটি নিয়ে এই যে এখন যে একেবারে নতুন একটা সুন্দর প্রচারণা হচ্ছে আমরা ব্র্যাকের মাধ্যমে হচ্ছে, এই জিনিসটা যদি ঘন ঘন হয়, প্রতিটি গ্রুপের মধ্যে যে লিডাররা আছে তাদেরকে নিয়ে, তাদেরকে প্রয়োজন হলে আমাদের কাছ থেকে তাদের ঠিকানা অ্যাড্রেস নিয়ে, তাদের সময়সূচি নিয়ে, তাদের নিয়ে কথা বললে তাহলে আমরা আরো নিজ শুনতে পারবো। এবং আমি আসলে বারবারই একটা কথা বলবো, করোনায় সবাই সারা বিশ্ব ঝুলে গেছে করোনার আক্রান্ত চিন্তা ভাবনা করে। আমি জানি আমাদের বোনরা এখন অন্যভাবে এটা কি সাপারার হচ্ছে, সেই জায়গাটা যেন দৃষ্টিভঙ্গি হয় সরকারের এবং আমাদের এই প্রচারের মধ্যে থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ কথা আপা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। একটু আমি আপনার কাছ থেকে অনিন্দ্যর কাছে যাওয়ার আগে আমাদের হচ্ছে আমি দুইটা জিনিস আপনার কাছ থেকে জাস্ট একটু জেনে নিতে চাই, কারণ প্রশ্ন ছিল, আমার মনে হয় দিস ইজ রেলেভেন্ট টু আস্ক দিস এখন। একটা হচ্ছে আপনার হিজড়াদের কি এনআইডি আছে? একজন জিজ্ঞেস করেছিল। না, এনআইডি নেই, সেরকম ভাবে নাই। দু একটা জায়গাতে গিয়েছিলেন, যেমন সুস্থ জীবনের ওখানে, ওখানে কয়েকজনের করা হয়েছে, আর টোটাল ওরকম ভাবে হয়নি এনআইডি। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমাদের সরকারি ভাবে সার্ভের একটা ফর্ম আসছে, সেই ফর্মগুলোকে আমরা দিচ্ছি, কিন্তু জেলা ভিত্তিকে দিচ্ছি। আমি অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকে দিয়েছি, কিন্তু এনআইডি এখন তৈরি আসেনি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন যে যেটা হেলাল স্যার বলছিলেন যে সরকারিভাবে হিজড়াদের সংখ্যা বলেছেন যে 11,000, একজন বলছেন রাহা তারা, কিন্তু আনঅফিশিয়ালি হোয়াট ইজ দ্য এস্টিমেটেড নাম্বার ট্রান্সজেন্ডার পিপল বাংলাদেশে? হ্যাঁ, আসলে 2012-তে স্যার যেটা বলেছেন ভালো কথা, খুব ভালো করেই বলেছেন যে 2012-তে 10,000 সামথিং নিয়ে আমাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতির বিষয়টা নিয়ে কথা হয়েছিল। এখন তিনি যেটা বলেছেন সেটা আসলে ওইভাবে আমার মনে হয় না, এখনো জানি। যদি বলি আমার এলাকার মধ্যে যে 450, নিম্নভাবেই বলছি 450 আমার সংগঠনের আশেপাশের সদস্যরা আছে, তারাই এখন যদি এটা এনআইডি পাননি।
তো আমাদের তাহলে সার্ভে হলো কি করে? সার্ভে দরকার আছে এবং আমার জানা সত্ত্বে লাখের উপরে আছে হিজড়া সমাজ। আচ্ছা, থ্যাংক ইউ কথা আপা, থ্যাংকস আ লট। ওয়েলকাম। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের শেষ যে প্যানেলিস্ট আছে অনিন্দ হাজরা। আমি আবার একটু অনিন্দকে যেহেতু একদম প্রথমে বলেছিলাম অনেকেই এখন জয়েন করেছে, সো অনিন্দ শি ইজ এ ট্রান্স ফেমিনিস্ট, transgender rights and social justice activist. She's also the director of Protoy Gender Trust. Onindo is based in Kolkata, but I know her heart is here in Bangladesh. So, Onindo, over to you. Yeah, it's a real privilege আজকের এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে পেরে এবং আপনাদের সকলের কথাবার্তা এ যাবৎ যা হলো সেটা শুনে অত্যন্ত সমৃদ্ধ বোধ করছি, কারণ আমি কিছু কিছু কথা শুনে অত্যন্ত এক্সাইটেড এবং ভীষণ ঘন ঘন মাথা নাড়ছিলাম। সো থ্যাংক ইউ ফারহানা প্রথমে এই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং স্কুলকে এবং যারা এটার মধ্যে রয়েছেন তাদের সকলকে, তাসফিয়াকে বিশেষ করে, আপনারা সকলে যারা এটা অর্গানাইজ করেছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা যেটা দেখছি, আমি অন্তত ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে যদি কথাটা বলি, যে এটা এখন একটা এস্টাবলিশড সত্যি যে অন্তত ভারতবর্ষের পার্সপেক্টিভে যে বা কনটেক্সটে যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, পরিযায়ী শ্রমিকদের বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে। যে আমরা দেখতে পাচ্ছি লাখে লাখে পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আসছেন। এটা অত্যন্ত লজ্জার একটা বিষয়, এবং সেইটা নিয়ে অন্তত সোশ্যাল মিডিয়া বা একাডেমিক সার্কেলসে একটা ধরনের আলোচনা হয়েছে। আমরা এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল এবং কথার যে বক্তব্যগুলো ছিল, আমি সম্পূর্ণভাবে তার সঙ্গে সহমত পোষণ করছি। বিষয়টা হচ্ছে যে আমরা একটা বিপর্যয়ের অর্থনীতির মধ্যে রয়েছি, মানে যেটাকে ডিজাস্টার ইকোনমি বলছি, এবং সেই ডিজাস্টার ইকোনমির মধ্যে আজকে প্রান্তিক জনগোষ্ঠী এবং বিবিধ প্রান্তিক জনগোষ্ঠী, হেলাল স্যার বললেন যে তিনি বেদে কমিউনিটির সঙ্গে কাজ করছেন। এই যে প্রান্তিক জনগোষ্ঠীর যে অবস্থান, এই কোভিড যেটা আমাদেরকে শেখাচ্ছে, সেটা হয়তো খুব নতুন মানে কথা নয়, কিন্তু নতুন করে আবার দৃষ্টিপাত করছে। সেটা হচ্ছে যে সামাজিক বিভাজনগুলো এবং যে হায়ারার্কিজ গুলো আছে, সেগুলোর প্রতি যেন আমরা মানে সেগুলোকে আমরা আবার সচেতন ভাবে দেখছি, বা অন্তত দেখার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো সেইখানে আমি হিজড়া জনগোষ্ঠীর অবস্থান নিয়ে এটাই বলবো যে দেখুন, মানে 2016-তে বন্ধুর সঙ্গে আমি একটি হিজড়া জনগোষ্ঠীর সাথে একটি স্টাডি করার সুযোগ হয়েছিল, এবং তখন আমি জড়িত ছিলাম। এবং সেখানে দেখছি এই যে আইডেন্টিটির প্রশ্নটা, আমি অনেকগুলো কথা যেহেতু অলরেডি এখানে বলা হয়েছে, আমার সেগুলো নিয়ে রিপিট করার ইচ্ছে নেই। আমি কতগুলো মানে খুব মোটা দাগের কতগুলো প্রশ্ন তুলবো। সেটা হচ্ছে যে এই যে পরিচিতি, এই হিজড়া পরিচিতিটা কিসের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে? এটা একটা খুব বড় জিনিস, কারণ আমরা দেখছি যে কোথাও সরকারিভাবে, এবং এটা ভারতবর্ষেও আমরা একসময় এটার মুখোমুখি হয়েছি, যতদিন না আমরা আমাদের এখানকার সুপ্রিম কোর্টের একটি রায় পাই, যেখানে তারা বলছেন যে প্রত্যেক ব্যক্তির, এবং ট্রান্সজেন্ডার হিজড়া জনগোষ্ঠীর তো বটেই, তাদের লিঙ্গ পরিচিতি ক্ষেত্রে তাদের সেলফ আইডেন্টিফিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তিনি নিজেকে কি মনে করছেন সেইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইটা সব থেকে বেশি বিবেচিত হবে। তো এই যে বারংবার উঠে আসছে যে আসল হিজড়া নকল হিজড়া, মানে কেউ তাদের পরিচিতি গোপন করছে কিনা, বা মানে কোনো মুনাফা কামানোর জন্য তারা একটা অন্য অপর আইডেন্টিটি নিয়ে নিচ্ছে, এই বিষয়টা একটা, আমি মনে করি এটা একটা সাংঘাতিক একটা মানে বেশ ভয়ঙ্কর একটা ধারণা। এই যে একটা মেডিকেল চেক আপ, একটা মেডিকেলাইজেশনের উপরে একটা জোর,
হ্যাঁ, এটা খুব এটা 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 মানে জানার কথা আমাদের এই আজকের দিনে দাঁড়িয়ে, যে জেন্ডার আইডেন্টিটির সঙ্গে কিন্তু আমাদের বায়োলজিক্যাল কি স্থিতি সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই। আমার অ্যাসাইন জেন্ডার একরকম, সমাজ, পরিবার, ডাক্তার ইত্যাদি এই সিস্টেমগুলো যেগুলো রয়েছে তারা এক ধরনের আইডেন্টিটি আমাকে দিচ্ছেন, এবং আমি সেলফ হিসেবে সেই আইডেন্টিটিটাকে একরকম ভাবে এক্সপ্রেস করছি। এবং এই দুটোর মধ্যে শারীরিক আমার কি স্থিতি সেটার সঙ্গে আমার মানে আমার জৈবিক স্থিতি দিয়ে আমার যে লিঙ্গ স্বপরিচিতির যে প্রশ্নটা সেটাকে কখনো নির্ধারণ করে দেওয়া যায় না। সুতরাং এই যে একটা মেডিকেল মডেল, মেডিকেলাইজেশনের উপরে যে ঝোঁকটা, আমি এগুলো বলছি, এগুলোর সঙ্গে কোভিড এর সম্পর্ক রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই সবগুলো করে কিভাবে একটা আইডেন্টিটির মানুষজনকে সম্পূর্ণরূপে ডিলেজিটিমাইজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের যে অধিকার প্রশ্নটা, সেই অধিকার প্রশ্নটা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা নানান রকম ভাবে হচ্ছে, এটা নানান রকম ভাবে হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের পার্সপেক্টিভে। একটু অনিন্দ তোমাকে থামাচ্ছি, আপনারা প্লিজ যারা আছেন আপনাদের জিনিসটা মিউট করে রাখুন, কারণ আমি মাঝখানে আপনাদের কথা শুনতে পাচ্ছি, এটা একটু ডিস্টার্ব হচ্ছে যিনি কথা বলছেন তার জন্য। সবাই একটু প্লিজ মিউট করে রাখুন, থ্যাংক ইউ। হ্যাঁ অনিন্দ। তো এই যে ডিলেজিটিমাইজেশনের প্রসেসটা হচ্ছে নানান রকম ভাবে হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে শুনতে পেলাম যে ন্যাশনাল এনআইডি সঙ্গে তারা যুক্ত আছেন কিনা সেই প্রশ্নটা যেরকম তোলা হচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রেশন কার্ড আছে কি নেই, অর্থাৎ রেশন নিতে গেলে পরেও তখন মানে যদি রেশন না থাকে, যেখানে সবার জন্য রেশন দেওয়ার কথা বলা হচ্ছে, আমাদের এখানে 3টে হাইকোর্ট, আমাদের এখানকার 3টে প্রাদেশিক হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, ঝাড়খণ্ড হাইকোর্ট এবং কেরালা হাইকোর্ট, তাদের বিভিন্ন এই সময় রায়তে বলেছেন যে লিঙ্গ নির্বিশেষে অর্থাৎ ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও কিন্তু এই যে রেশন ডিস্ট্রিবিউশন যে বন্টন ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা অন্তর্ভুক্ত হতে পারেন, তাদের কাছে রেশন কার্ড থাকুক বা না থাকুক। অর্থাৎ তার আগে অবধি অন্তত যে রেশন নিতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে তাদের কাছে রেশন কার্ড আছে কি নেই, তারা ছেলে না মেয়ে, তারা কোন লাইনে দাঁড়াবে, সেই লাইনে যেখানে দাঁড়িয়েছে সেখানে মানে 500 জনের লাইন, সেখানে যদি 3 জনও গিয়ে ট্রান্স পার্সন, আপনারা ভেবে দেখুন সিচুয়েশনটা কিরকম হতে পারে। আমি এটা তত্ত্ব কথা নয়, এটা একদম মানে মাঠে ঘাটের কথা। যেখানে আমরা দাঁড়াচ্ছি সেখানে যদি 500টা মানে 500 জোড়া চোখ যদি আমার দিকে তাকিয়ে থাকে, সেই জায়গাটাতে আমি রেশনটা নিতে দাঁড়াবো কি দাঁড়াবো না। এটা একটা এই যে কিরম ভাবে এই স্ট্রাকচারস গুলো, মানে এই স্ট্রাকচারস অফ অপারেশন কিভাবে কাজ করে, মানে হাউ ডু দে ডিটারমিন my access, the question of my access to whatever resources, একে তো রিসোর্সেস মানে বন্টন ব্যবস্থা তো সুষম নয়, সেখানে এতগুলো হায়ারার্কিজ আছে, সেখানে এতগুলো সমস্যা রয়েছে, এবং যেখানে ছিটেফোঁটা আমাদের পাওয়ার কথা বা পাচ্ছি, সেখানেও যখন দাঁড়াচ্ছি সেখানেও কি ধরনের জিনিস আমরা মুখোমুখি হচ্ছি যেগুলো আমাদেরকে অসুবিধার মধ্যে ফেলছে। পাশাপাশি আমি যেটা বলতে চাইবো, যেটা আমার খুব ইন্টারেস্টিংলি স্ট্রাইক করছে, সেটা হচ্ছে যে এই হিজড়া পেশার কথা বলা, বারবার পেশার কথা বলা হচ্ছে, এবং আমরা আবার ফিরে যাচ্ছি যে ট্রেডিশনাল যে হিজড়া পেশা, সেই নবজাতকের জন্মগ্রহণের সময় নাচ গান ইত্যাদি করা, এবং সেটার যে কনটেক্সটটা। কিন্তু আমি বলবো যে এই ট্রেডিশনাল পেশার বাইরে যে অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে হিজড়া ভাবতে পারেন, ট্রান্সজেন্ডার ভাবতে পারেন, বা এই ধরনের কোনো শব্দের মধ্যে নাও আসতে পারেন, তারা হয়তো কি শব্দ নিয়ে নিজেদেরকে বলবেন সেই মানে সেই স্বপরিচিতি শব্দটা হয়তো তাদের কাছে নেই, কিন্তু তারা তাদের এই জেন্ডার ট্রান্সগ্রেশনের কারণে যত রকম অসুবিধা হওয়া সম্ভব সেগুলো তাদের মুখোমুখি হচ্ছেন। আমি বলতে চাইবো যে ধরুন আজকে বাংলাদেশে যে এত বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে যে হিজড়া মানুষরা রয়েছেন বা এরকম ব্যক্তিরা রয়েছেন যারা তথাকথিত সামাজিকভাবে যে নারী পুরুষের যে চেতনা, সেই চেতনার বাইরে তারা অপারেট করছেন, তারা কি ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাদের অবস্থানটা কি, তাদের মালিকরা কি তাদের রাখছে এমনিতেই, যেখানে এই সময়টা যেখানে একটা এত বড় বিপর্যয় নেমে এসেছে সেখানে কাজ চলে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে কিরম ভাবে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, তাদের কাজ এমনিতে মানে আমি আমাদের পার্সপেক্টিভে যদি বলি যে সেখানে কিরকম ভাবে কাজের যে ক্ষেত্রে যে অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তাকে ধরে
যে একটা বিপর্যয় নেমে আসছে, সেইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করছি, এবং সেইখানে যেখানে সব থেকে যারা দুর্বল বা সব থেকে যারা প্রান্তিক, এই আমি যদি বলি যে ওয়ার্কফোর্সের মধ্যে, সেখানে তো তাদের উপরে কোপটা সবার আগে পড়বে, এবং তাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাতারাতি যারা শ্রমিক এবং সেই শ্রমিকদের মধ্যে যেখানে ট্রান্স মানুষ রয়েছেন, যারা কাজের দুনিয়ায় অন্যরকম কাজ করছেন, তারা হিজরা পেশা করছেন না, যেটা পেশাগত মানে ট্রেডিশনালি যেটাকে হিজরা পেশা বলা হচ্ছে, সেই পেশার মধ্যে তারা নেই। তারা ধরুন কোনো ছোট কলকারখানায় কাজ করছেন, বা দোকানে কাজ করছেন, বা এরকম যাকে বলে ধরুন সরকারি কোনো দপ্তরে লোয়ার রাংজে কাজ করছেন, এরকম যেখানে তারা রয়েছেন, বা চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করছেন, এরকম যে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের উপরে কিন্তু সব থেকে আগে ক্ষোভটা চলে পড়ছে। অর্থাৎ মানে আমরা ট্রেডিশনাল হিজরা পেশার একটা সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা একটা তবু আমাদের লেন্সের মধ্যে রয়েছে। কিন্তু এটার বাইরে একটা বিশাল বড় জনসংখ্যায় মানুষ রয়েছেন, যারা ট্রান্স মানুষ, যারা হিজরা মানুষ, যারা হয়তো নিজেদের হিজরা বলছেন কি বলছেন না সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই জনগোষ্ঠী সম্পর্কে যে ধরনের প্রেজুডিস, যে ধরনের অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের যে মানে ফলাটা, সেই ফলাটা কিন্তু তাদের দিকে তাক করা, এবং সেটার জন্য যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো তাদের সাথে হচ্ছে। এবং এর পাশাপাশি আমি যেরকম বলতে চাই যে আমাদের এখানে যেটা দেখছি যে লোকশিল্পী যারা রয়েছেন, পালা গান করছেন, এবং বিশেষ করে এই সময়টা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, যে সময়টা এখানে বিভিন্ন ধরনের লৌকিক উৎসব, পালা গান, লোকশিল্পী যারা রয়েছেন, তাদের যে এখানে একটা সময়, এখানে যে কাজের সময় থাকে, এটা কাজ তারা পান, যে কাজটাতে যে উপার্জনটা তারা করেন সেটা দিয়েই মোটামুটি তাদের সারা বছরটা চালাতে হয়। কিছু কখনো অন্যান্য কাজ করছেন, চাষবাসের কাজ করছেন, ভাগ চাষি হিসেবে কাজ করছেন, এদের কিন্তু এই সময় কাজ সম্পূর্ণ চলে গিয়েছে। এবং কাজ যে চলে যাচ্ছে, এখানে আমি এটা বলতে চাইছি যে যেটা আমাদের একটা পার্টিকুলার রিসার্চের অংশ নিয়েছিলাম, সেখান থেকে বলছি কথাটা, সেটা যে মানে তারা বলছেন যে আমরা তো না খেতে পেয়ে আগে মারা যাব, কোভিডে মারা যাব পরে, তার আগে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। এবং এই যে বিষয়টা যে রিলিফ প্যাকেজ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, স্টেট গভর্নমেন্টের হোক, বা কোনো এনজিও চালিত হোক, এইগুলো যে টার্গেট করা হচ্ছে ট্রান্স পার্সন, সেটা কিভাবে অ্যাক্সেস করছে এই কমিউনিটি, এটা একটা খুব বড় জিনিস। এবং আমরা বারবার এই ট্রান্স লেন্সটাকে ইউজ করছি, হিজরা লেন্সটাকে ইউজ করছি, কিন্তু আমাদের হয়তো খেয়াল রাখতে হবে এই লেন্সটা ইউজ করার সাথে সাথে আমরা কাদেরকে বাদ দিয়ে চলেছি। আমরা অনেককেই বাদ দিয়ে চলেছি যারা কিন্তু এই জেন্ডার স্পেকট্রামের মাঝামাঝি কোথাও আছেন, যারা হয়তো, যাদেরকে আমি এরকম ভাবে চট করে আইডেন্টিফাই করতে পারবো না উনি হিজরা মানুষ, বা তাকে তার আত্মপরিচিতি, তার স্বপরিচিতির জায়গাটা তাদেরকে না দিয়ে। কারণ যদি এই প্রশ্নটা করি, এই পুরো গোটা আলোচনাটার মধ্যে ধরুন যারা ট্রান্স ম্যাসকুলিন পার্সন রয়েছেন, যারা যে মানে যাদের জন্মসূত্রে যাদেরকে ফিমেল আইডেন্টিটি দেওয়া হয়েছিল, সোসাইটি আইডেন্টিফাই করেছিল, অ্যাসাইন করেছিল, কিন্তু তারা নিজেদেরকে মেল আইডেন্টিফাই করছেন, বা এই ট্রান্স ম্যাসকুলিন স্পেকট্রামটার মধ্যে কোথাও তারা নিজেদেরকে আইডেন্টিফাই করছেন, যারা নানান ধরনের কাজের মধ্যে তারাও রয়েছেন, কোথাও তারা ছোট ব্যবসা করছেন, কখনো তারা মেয়েদের স্কুলে পড়াচ্ছেন, ধরুন স্কুলে স্পোর্টস টিচার হিসেবে কাজ করছেন, এবং সেইখানে যে তাদের যে দৈনন্দিন যে সমস্যাগুলো, স্পোর্টস টিচার হিসেবে যাচ্ছেন, স্কুলে কাজ করছেন, নিজেকে ট্রান্স ম্যাসকুলিন পার্সন হিসেবে দেখছেন, অথচ স্কুলে সালোয়ার কামিজ, ওড়না বা শাড়ি এগুলো পরে আসতে বাধ্য করা হচ্ছে। এই সবের মধ্যে তাদের কাজের এমনিতে, এবং সেটাকে নিয়ে তাদের একটা যেটা জেন্ডার ট্রাবল, আমরা যে কথাটা বারবার উঠে আসছে, যেটা যে আমরা একটা সমস্যার একটা কনফ্লিক্টের জায়গা দেখছি, যে এই যে জেন্ডার ট্রাবল, এবং শুধু যে তারা নিজেরা প্রথমে তারা সোসাইটি দ্বারা ট্রাবলড হচ্ছে, এবং পরে যখন তারা ঘুরে দাঁড়াচ্ছেন, তারা যখন নিজেদের অস্তিত্ব এস্টাবলিশ করতে চাইছেন, তখন তাদেরকে একটা ট্রাবল হিসেবে দেখা হচ্ছে। এইরকম মানুষদের উপরে কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কাজ চলে যাওয়ার এই সমস্যাটা সব থেকে বেশি হচ্ছে। এবং আমরা জানি
আমাদের এখানে পরিস্থিতিতে যে কত মানুষের এরকম যারা প্রিকেরিয়াস ওয়ার্কার্স, তাদের কিন্তু কাজ আজ নেই, এবং এটা একটা বিশাল বড় বাস্তব। এবং রিলিফের প্রশ্নে যদি আসি, রিলিফের প্রশ্নে যেটা হয় সেটা হচ্ছে একটু অনিন্দ, একটু তোমাকে একটু একটা রিমাইন্ডার দিচ্ছি যে একটু যদি র্যাপ আপ রাইট। করো। হ্যাঁ, আমি নিয়ে আসছি যে আমার মনে হয় আমাদের এই যে এই স্টাডিটা যেটা আমরা 2016-তে করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে প্রায় 40%-এর ওপরে, প্রায় 41-42% মানুষ, ট্রান্স পার্সন, হিজড়া জনগোষ্ঠীর মানুষ, তারা পরিবারের মধ্যে এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স তারা ফেস করছেন। আমি এটা বারবার বলবো যে আজকে যেরকম লকডাউনের পরিস্থিতিতে যেখানে মানুষ বাধ্য হচ্ছেন তারা, এবং এটা নারীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স একটা বড় সমস্যা, এবং সেই জায়গার মধ্যে এরকম ভাবে ফোর্সড টু স্টে ইনসাইড ইন আ ভায়োলেন্ট স্পেস, সেইটা কিভাবে এফেক্ট করছে এবং এর ইম্প্যাক্টটা মেন্টাল হেলথের উপরে কিভাবে গিয়ে পড়ছে ইত্যাদিগুলো খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্টার্স আমাদের মনে হয়। এবং সবশেষে যে এটা বলেই শেষ করব যে এই যে রেস্কিউ রিহ্যাবিলিটেশনের যে মডেল বারবার বলা হচ্ছে, রিপ্যাট্রিয়েশন, রেস্কিউ, রিহ্যাবিলিটেট করা, এইটা বোধহয় কোথাও গিয়ে ট্রান্স বা হিজড়া জনগোষ্ঠীর মানুষজনদের যে এজেন্সিটা রয়েছে, যে সেই এজেন্সিটা কোথাও কেড়ে নিচ্ছে না তো, এই প্রশ্নটা কিন্তু আমি সবার কাছে রাখছি, কারণ এটার সাথে আমার মনে হয় আমাদের খুব পলিটিক্যালি এঙ্গেজ করাটা খুব জরুরি হবে। থ্যাংক ইউ। Thank you, Anindo. Thanks a lot for your not presentation, for whatever you said. It's like very good to like আবার তোমার কথা শুনতে পেলাম অনেকদিন পরে এগুলা নিয়ে, পলিটিক্যাল ডিসকাশন and everything. So it was really nice. Thanks a lot. So আমরা সবার আমাদের যারা ছিলেন প্যানেলিস্ট সবার কথা শেষ এখন। এখন আমরা অফিসিয়ালি আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের প্রশ্নোত্তর পর্বটা 20 মিনিটের so far, but আমরা দেখি we can extend it for a little bit. That won't be a problem. So একটু আমি যাওয়ার আগে, যেহেতু অনিন্দ তুমি যেটা দিয়ে শেষ করলে যে মেন্টাল হেলথ ইস্যুটা, সেটা নিয়ে আমি দেখছিলাম যে আমরা কিছু মানে প্রশ্ন, কমেন্ট এগুলাও আসলে এসছে। তো সেইটা দিয়ে আমি একটু শুরু করি, তারপর অন্য প্রশ্ন যাব। যেমন একজন বলছেন যে রত্নাবলী রায় যিনি, উনি বলছিলেন যে ঘরে বসে গিয়ে মানসিক কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে কি কথা বলছেন আপনারা? তো সেটা নিয়ে আমরা রিলিফের কথা বলছি, বারবার খাবারের কথা বলছি, টাকা পয়সার কথা বলছি, বাট এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি বললে। আরেকটা আমি বোধহয় দেখছিলাম এই মেন্টাল হেলথ রিলেটেড, যেটা অদিতি গাঙ্গুলি বলছেন যে সরকার থেকে কোনো মানসিক যে সমস্যা হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য, তার জন্য কিছু কাউন্সিলিং সাপোর্টের ব্যবস্থা করছে কিনা। সো হেলাল স্যার, আমি যদি আপনার কাছে আবার একটু ফেরত যেতাম, কারণ প্রশ্নটা এসছে এবং কথা আপনিও অ্যাড করতে পারেন যদি এই ধরনের কোনো সাপোর্ট আপনি বা আপনার মেয়েরা কেউ পেয়ে থাকে, সেটাও বলতে পারেন। সো এই ধরনের কি কিছু করছে নাকি সরকার থেকে এই কমিউনিটির জন্য, ঘরে বসে তাদের যে মানসিক সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে কি সরকার থেকে কিছু করা হচ্ছে? হেলাল স্যার, আপনি যদি কিছু বলতেন। হ্যালো, হেলাল স্যার কি আছেন আমাদের সাথে? রাফি বা আসিফ কেউ কি আমাকে একটু কনফার্ম করবে হেলাল স্যার আছেন নাকি? জি, আমি লাইনে আছি। আপনি? ও স্যার, জি জি জি, যে প্রশ্নটা করছিলাম যে এটা নিয়ে একটু আমাদের প্রশ্ন এসছে যে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ নিয়ে এই কমিউনিটির জন্য, হিজড়া কমিউনিটির মেন্টাল হেলথে, যে তারা ঘরে বসে গেছেন বা এই যে ওভারঅল ইটস এ ভেরি স্ট্রেসফুল সিচুয়েশন, এই ব্যাপারে কি সরকার থেকে কিছু করা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে?
হ্যালো, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, এখন শুনতে পাচ্ছি, বল। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আর না, আমি ওই কথার দুটা বিষয় ছিল। ও যেটা বলছিল যে হিজড়া সংখ্যাটা লাখের উপরে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ওই প্রত্যেকটা জেলায় এই হিজড়াদের আইডি কার্ড প্রিন্টের জন্য বা আইডি কার্ড দেওয়ার জন্য সফটওয়্যার ডেভেলপ করেছি। এবং তারা যদি আমাদেরকে একটু কোঅপারেট করে এবং মেডিকেল চেক আপ করে যদি তাদেরকে হিজড়া বিষয়টা আইডেন্টিফাই করে, তাহলে আমরা তাদেরকে একটা আইডি কার্ড প্লেস করে দেব। এবং সেই সফটওয়্যার অলরেডি আমরা ডেভেলপ করেছি। আরেকটা বিষয় বলেছে যে এই আবেদন ফর্মের মধ্যে তৃতীয় লিঙ্গ বিষয়টা নেই, কিন্তু আমরা যে বিষয়গুলো ফর্ম ডেভেলপ করছি সেগুলোতে তৃতীয় লিঙ্গের বিষয়টা সেখানে যুক্ত আছে। তবে যেহেতু এটা প্রাথমিকভাবে কাজ চলছে, অন্যান্য মিনিস্ট্রিগুলো তো সেগুলো পর্যায়ক্রমে সে অপশনটা হয়ে যাবে আশা করছি। আরেকটা বিষয়, যে বিষয়টা আপনি বলছেন যে মেন্টাল হেলথ বা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করা হচ্ছে কিনা, আমি আশা করছি যে হয়তো নেক্সট উইকের মধ্যেই তো সেখানে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাদের বর্তমান প্রেক্ষাপটে কোভিড যে 19 প্রবলেম, করোনা প্রবলেম, সেই প্রবলেমে তাদের জন্য আমাদের কি করণীয় আছে বা কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা একটা মত বিনিময় সভা বা কর্মশালা সেটা আমরা আয়োজন করেছি বা করব আগামী সপ্তাহে আশা করছি আর কি। সেখানে আমার সাথে তাসফিয়ার কথা হয়েছে, সে আমার সাথে জুমে যোগ দিবে ওই মত বিনিময় সভায়। তো আমরা আশা করছি যে যে মেন্টাল হেলথের কথাটা বলছেন সেই বিষয়টা অফিসিয়ালি ভাবে সেদিন বিষয়ে ডিসকাশন হবে। তো আশা করছি সেদিনই হয়তো কোনো একটা বিষয়ে আউটপুট আসবে। পারে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় যে আসলে সেখানে আমরা মানে অনিন্দর কথাতে একটু ফেরত যাচ্ছি যে মানে পরিচয়টা, যে কারা কে হিজড়া না, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই ধরনের ক্রাইসিসে, এবং যদি ক্রাইটেরিয়াই হয় যে আমি হিজড়া প্রমাণ করে তারপর সেখানে রেজিস্ট্রেশন বা কিছু, সেখানে অনিন্দ তুমি কি কিছু বলতে চাচ্ছিলে? আই স ইউর, ইয়া। আমার মনে হয় খুব ভালো, মানে এটা যে তোমরা মেন্টাল হেলথের প্রসঙ্গটা তুলছো বা এখানে এটা উঠে আসছে এত গুরুত্বপূর্ণ ভাবে, এটা অত্যন্ত জরুরি। কিন্তু আমার মনে হয় এটার সঙ্গে মানে মেন্টাল হেলথটা তো শুধু আমার মানে মন খারাপ হচ্ছে বা আমার একটা অস্থির লাগছে, এই অস্থিরতা মন খারাপের একটা খুব গুরুত্বপূর্ণ দিক এটাও হতে পারে যে আমি আমার পরিচিতিটা মানে ধরুন সরকারিভাবে আমাকে আমাকে মেডিকেলি দাঁড় করিয়ে দিল এবং আমাকে কাপড় জামা খোলা হলো, এবং এটা তো হয়েছে, এই ধরনের মানে ঘটনা তো আমাদের কমিউনিটির সাথে হয়েছে। তো সেইটা কিন্তু একটা চূড়ান্ত অবসাদ বা চূড়ান্ত একটা মেন্টাল হেলথ প্রিকারিটির দিকে আমাকে কিন্তু ঠেলে দিবে। তো মানে আমার বক্তব্যটা হচ্ছে মেন্টাল হেলথের প্রসঙ্গটা আপনারা যখন গ্রহণ করছেন এটা অত্যন্ত মানে এটাকে মানে কংগ্রাচুলেট করব। পাশাপাশি এটা একটা নিবেদন থাকবে যে আপনারা মেন্টাল হেলথের সামগ্রিক পার্সপেক্টিভটা রাখবেন, যেখানে একজন ট্রান্স পার্সনের মেন্টাল হেলথের মধ্যে তার জেন্ডার আইডেন্টিটিটা এবং সেই জেন্ডার আইডেন্টিটিটা যদি তার সেলফ আইডেন্টিটি হয়, সেটা কোনো রকম মেডিকেল মানে পরীক্ষার মাধ্যমে নয়, এটা কোনো অসুখ নয়, সুতরাং এটা কোনো মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই। এটার ক্ষেত্রে যেটা জেন্ডার ডিসফোরিয়া, যেটা সাইকিয়াট্রিক একটা সার্টিফিকেশনের ব্যাপার থাকে, কিন্তু এটা কিন্তু কোনো মানে তাকে নগ্ন করে পরীক্ষা করার মতন জিনিস, এটা এই ধরনের প্র্যাকটিস গুলোকে দিকে কিন্তু এটা যেন বন্ধ হয়, এটাকে আমি বারবার বলবো, কারণ এটা কিন্তু মেন্টাল হেলথ সিচুয়েশনটাকে সাংঘাতিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলতে পারে কমিউনিটির ক্ষেত্রে। পারে না। থ্যাংক ইউ আনন্দ। জি স্যার, কিছু বলতে চাচ্ছিলেন? জি হ্যাঁ, জি বলতে চাচ্ছিলাম অনিন্দর সাথে এই কথাটার সাথে এখানে হচ্ছে যে আমরা বাংলাদেশের কনটেক্সটে যেটা দেখতে পাচ্ছি, ওরা যে রাস্তায় অথবা বিভিন্ন ওদের যে ওন পেশা, দেখা যাচ্ছে সেখানে হিজড়া সম্প্রদায়ের নাম ব্যবহার করে বা হিজড়াদের মতো আচরণ করে, হ্যাঁ, বা তাদের যেভাবে তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করে নর্মাল অনেক লোকজন
ওই হিজড়ার মতো করে আচরণ করে তারা নিজেদেরকে হিজড়া পরিচয় দিয়ে হ্যাঁ মাঠে ঘাটে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করছে। এখন অনিন্দ্য যেটা বলছে যে মেডিকেল চেক আপ ছাড়া, এখন ধরেন আমরা তাদেরকে 2014 সালে একটা সার্কুলার দিয়েছিলাম যে আমরা হিজড়া সম্প্রদায়ের 14 জনকে আমরা চাকরিতে পুনর্বাসন করব সমাজসেবা অধিদপ্তরে। সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে তো আপনার সকলকেই মেডিকেল বোর্ডের সম্মুখীন হতে হয়। এটা তো নগ্ন হয়ে বিষয়টাকে পরীক্ষা করা বিষয়টা এরকম নয়। আমি যখন চাকরিতে জয়েন করেছি 20 বছর আগে, তখন আমার মেডিকেল চেক আপ করা হয়েছে যে আমার শারীরিকভাবে আমি সুস্থ কিনা। হ্যাঁ, এখন যেহেতু এটা তাদের তাদের অনেক স্বাভাবিক মানুষও হিজড়ার মতো আসে। আমরা সেটা যদি স্পেসিফিক্যালি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের জন্য যে আমরা আইডি কার্ড করছি, এবং আইডি কার্ড করাটার উদ্দেশ্য হচ্ছে যে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি তো? তোমরা কেউ শুনতে পাচ্ছ স্যারকে, নাকি এটা আমার নেটওয়ার্ক? আমার আমার মনে হয় যে স্যার যেটা বলতে চাচ্ছিলেন, বা আমরা অনিন্দ যেটা বলতে চাচ্ছিল, স্যার আপনি যদি শুনে থাকেন, আমার মনে হয় ডিসকাশন ওয়াজ যে মেডিকেল টেস্টে কোনো প্রবলেম নেই, বাট ক্রাইটেরিয়াটা কি? মেডিকেল টেস্টের মাধ্যমে যদি আমাকে বলে দেওয়া হয় যে আমি হিজড়া কি হিজড়া না, সেখানেই যে সমস্যা, যে সুস্থতা অসুস্থতার জন্য মেডিকেল টেস্ট করতে আমার মনে হয় না কারোই কোনো আপত্তি আছে যে তার কোনো রোগ আছে কিনা, কিছু আছে কিনা। বাট যখন মেডিকেল টেস্টটা হচ্ছে, মানে সে তো বলছেই সে হিজড়া, তো ওই ক্রাইটেরিয়ার দিক থেকে স্যার আমার মনে হয় এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে। যখন অতীতে বলা হয়েছিল ওনাদেরকে, কিছু হিজড়াপাড়া গিয়েছিলেন, ওনাদেরকে বলা হয়েছিল যে ওনারা সবাই পুরুষ, ওনারা কেউ হিজড়া না, সুতরাং ওনারা কোয়ালিফাই করছেন না ওই চাকরির জন্য। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসগুলো এসছে। বাট আই এম অলসো শিওর স্যার, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, এই জিনিসগুলো কিছু 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 জায়গায় আমার মনে হয় যে সরকারেরও কিছু নীতির পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি করছে হিজড়া সম্প্রদায় থেকে, এবং যারা এসব নিয়ে কাজ করেন। এবং আমি আশা করি যে এই জিনিসগুলা হয়তো পরিবর্তন হবে। না, এখন আমি আজকের ডিসকাশনটা আমার জন্য খুব পজিটিভ এই কারণে যে এই হিজড়াদের যে নীতিমালাটা আছে আমাদের সমাজসেবা অধিদপ্তরে, সেই নীতিমালাটা আমরা আপগ্রেড করছি এবং সেটা চলতি মাসেই করবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এই মেডিকেলের যে বিষয়টা আপনারা বলছেন, যে মেন্টাল হেলথ যে বিষয়টা বলছেন আপনারা, তো আমি ওই যে বিষয়টা বলছেন সেটা আমি তাসফিয়ার কাছে আমি আরেকটু স্পেসিফিক হব যে আজকে ওই যে বিষয়টা বললেন আপনি কেবল যে মেডিকেল চেক আপ করে তাকে বলা হচ্ছে পুরুষ বা মেয়ে, বা সে পুরুষ না। হ্যাঁ, এই মুহূর্তে আমার হচ্ছে মেডিকেল বিষয়টা আমার মাথায় এই মুহূর্তে কাজ করছে না। এটা হয়তো আমি ইন ফিউচারে যদি কখনো আবার এই ধরনের ফোরামে যোগ দেওয়া হয়, আমি সেই বিষয়টা স্পেসিফাই করব। জি স্যার, স্যার অনেক ধন্যবাদ। আমরাও সেটাই আসলে যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদেরও সেটাই আসলে উদ্দেশ্য, যে এই জিনিসগুলা যেন সরকারের সাথে তাদের যেন একটা অ্যালাইনমেন্ট থাকে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। সো স্যার অনেক ধন্যবাদ, আপনি অনেক পজিটিভলি জিনিসটা নিয়েছেন। থ্যাঙ্কস আ লট। জি, থ্যাঙ্কস। আমরা এখন হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছো? আচ্ছা, আমি হ্যালো ফারহানা, আমি একটু অ্যাড করি যে এখানে আসলে গভর্নমেন্টের থেকে নিয়ম অনুযায়ী পলিসি আছে এবং নিয়মে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে আমরা আগে আরো কিছু স্টাডি করতে গিয়ে দেখেছি যে সমস্যাটা হচ্ছে যে যারা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে চায়, সেটা হাসপাতালে ডাক্তার হোক বা যে কোনো হেলথ ফ্যাসিলিটিতে হেলথ সার্ভিস প্রোভাইডার হোক, তার ঠিক সেই নলেজটা বা অ্যাওয়ারনেসটা বা সেই ট্রেনিংটাও থাকে না যে সেই জিনিসটাকে কিভাবে করে সেটাকে হ্যান্ডেল করবে এবং কিভাবে করে সে কথা বলবে, কিভাবে যখন কেউ আসছে কোনো মেডিকেল পরীক্ষার জন্য, কেউ হিজড়া, যখন আমাদের এই চাকরির ব্যাপারটা নিয়ে তখন আমাদের অনেক কথা হচ্ছিল এটা নিয়ে।
তো তখন তার সাথে যেভাবে ব্যবহারটা করবে এটা কিন্তু ঘুরে ফিরে সেই সোশ্যাল যে স্টেটাসটা তাদের বিরাজ করে সেটাই কাজ করে। এখন যে তাকে সার্ভিসটা প্রোভাইড করছে, হেলথ সার্ভিস প্রোভাইডার হোক বা যেই হোক, তার ভিতরে কিন্তু ওই ইন্টারনালাইজেশনটা বা ওই সেন্সিটিভিটিটা থাকতে হবে যে আমি এই মানুষটার সাথে কিভাবে করে আমি তাকে ব্যবহার করবো, আমি কিভাবে আমি তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে দেখবো, আমার যে কোনো অন্য একটা পেশেন্ট হিসেবে আমি তাকে মানে অবহেলা করবো না, কোনো নেগলিজেন্স বা ওইভাবে করে দেখবো না। ওই অ্যাওয়ারনেসটা কিন্তু সব লেভেলে দরকার, কারণ ওই জায়গাটাতে গিয়ে মানে দেখা যায় যে অপমান করার একটা পরিস্থিতি তৈরি হয়, তারা নিজেরা এমন একটা পরিস্থিতি হয় যে পরে ওনারা চায় না সেখানে ফেরত যেতে, যে আমার চাকরির দরকার নেই আমি যাবো। জি জি জি, থ্যাংক ইউ তাসফিয়া আপু। আমি একটু এখানে একজন লাইট হাউস থেকে এনামুল ভাই, আমি জানি না আপনি সেই এনামুল ভাই কিনা যাকে আমি চিনি, আপনি বলছেন যে আপনি কিছু বলতে চান। সরি এনামুল ভাই, আমরা যেমন শুরুতেই বলে দিয়েছি যে আমরা আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না কারোর সাথে সরাসরি কথা বলা, ইটস অলসো নট ফেয়ার ইফ উই টক টু সামওয়ান এন্ড নট আদার পিপল। সো আপনি যদি আপনার প্রশ্ন হেলাল স্যারের কাছে আপনার যে প্রশ্নটা সেটা যদি আপনি আমাদের চ্যাট বক্সে লেখেন, অবশ্যই আমরা চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার। আমরা একটা বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, বাট ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আইডেন্টিটির জায়গা থেকে আসলে এই যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রেই যে রিলিফ বা সহায়তা সেটা যেহেতু ডিপেন্ড করে অন আইডেন্টিটি এন্ড আদার থিংস, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অন্য কিছু প্রশ্নে একটু যাই। একজন প্রশ্ন করেছেন ফাহমিদা আমিন, যিনি জুম চ্যাট বক্সে লিখেছেন, ইজ দেয়ার এনি পলিসি ফ্রম দ্য গভর্নমেন্ট ফর দেয়ার রিপ্যাট্রিয়েশন পার্মানেন্ট অ্যাকোমোডেশন? It is a good decision to reduce the age limit for getting government support like money. So উনি অ্যাপ্রিশিয়েট করছেন বয়স কমানোর ব্যাপারটা, বাট জিজ্ঞেস করছেন যে ওনাদের হিজরা সম্প্রদায়ের মানুষের জন্য কোনো পার্মানেন্ট অ্যাকোমোডেশন অর মানে ওনাদেরকে রিপ্যাট্রিয়েট করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। স্যার খুব ব্রিফলি যদি সংক্ষেপে যদি বলতেন, আমাদের আসলে সময় একদম কম। না, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি যে জেলা ভিত্তিক তাদের কাছে তাদের জন্য আমাদের একটা কমপ্লেক্স করা যায় কিনা, যে তারা এখন যেরকম স্পেসিফিকলি তারা একটা ঘুপচি ঘরে একাধিক লোকজন মানে হিজড়া মানে ওরা থাকে, জেলা কমপ্লেক্স আমরা একটা মানে করার জন্য চিন্তা ভাবনা করছি প্রত্যেক জেলায়, যে হিজড়া সম্প্রদায়ের যারা থাকবে ওই জেলায় তারা তাদের জন্য ওই নিবাস একটা সেটা আমরা তৈরি করার চেষ্টা করছি বা চিন্তা করছি, বাট এটা এখনো এক্সিকিউশন স্টেজে যায়নি। এটা এখনো এক্সিকিউশন স্টেজে যায়নি। এটা চিন্তার মধ্যে আছে যে জেলা ভিত্তিক তাদের জন্য একটা থাকার বা আবাসনের ব্যবস্থা করা যায় কিনা, সেটা আমরা চিন্তা করছি। ফারানা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনার মিউট করা। সরি, হ্যাঁ আনমিউট। জি স্যার, শুনতে পেয়েছি। এটা সরকারের পরিকল্পনায় আছে, কিন্তু এখনো এটার বাস্তবায়ন শুরু হয়নি। সো এটা হচ্ছে উত্তর। আরেকজন প্রশ্ন করেছেন, many Hijra population have no national ID card and it is hampering the kind of relief from the government. আমরা মনে হয় বিষয়টা নিয়ে আমরা কথা বলে ফেলেছি অলরেডি, যে এনআইডি কার্ড, আইডেন্টিটি, যেটা স্যার বললেন যে গিয়ে পরীক্ষার মাধ্যমে রেজিস্ট্রেশন করে, এখানে অনেকগুলো অনেক জিনিস আছে, ইটস নট ভেরি সিম্পল। সো এটা নিয়ে অলরেডি কিছু আলোচনা হয়ে গেছে, how the relief is distributed. So আমার মনে হয় স্যার যেটা বলেন, আপনারা এখন যে রিলিফ আপনি বললেন যে এই কোভিড এর গত কয়েক মাসে যে রিলিফটা ডিস্ট্রিবিউট করেছেন, সেটা কি সরকারি যে লিস্ট সেই অনুযায়ী করেছেন, মানে আপনাদের কিসের ভিত্তিতে করেছেন? আমার মনে হয় সেটা উনি জানতে চাচ্ছেন, যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে কিসের ভিত্তিতে, ক্রাইটেরিয়া কি ছিল? না, এখন ক্রাইটেরিয়া জেলার ডেপুটি ডিরেক্টর অথবা আমাদের যে উপজেলা ইউনিট গুলো আছে সেখানে তো তাদের সাথে সম্পৃক্ত আছেই, তাদের কমিউনিকেশনের ভিত্তিতে সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন আমি অনেক আগে আমাদের একজন করেছিলেন, তানভীর আলিম, ও বলেছিল যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হচ্ছে সেটা খুবই আশাব্যঞ্জক, তারা যেন স্কুলে কোনো রকম হেনস্থার শিকার না হয়
সেজন্য কি সরকারিভাবে শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে কিনা, যেটা তাসফিয়া আপু একটু আগে বললেন যে সেন্সিটাইজেশন, এটা আপনার ডাক্তারের কাছে হোক, মেডিকেল প্রফেশনাল হোক, টিচার হোক, যেখানেই যাক, এই যে আমরা যে একটা নর্মাল অ্যাবনর্মালের গণ্ডি তৈরি করেছি যে আমরা স্বাভাবিক তারা স্বাভাবিক না, এই জিনিসটা আসলে মিটিগেট করা, সেন্সিটাইজেশন করা, এই ক্ষেত্রে কি স্যার শিক্ষার ক্ষেত্রে কি টিচারদের জন্য এই ধরনের কোনো সেন্সিটাইজেশন কোনো কিছু কি আছে সরকারের পক্ষ থেকে, সো দ্যাট যারা হিজড়া কোনো ব্যক্তি যদি যায় স্কুলে তাকে যেন কোনো ধরনের বুলির শিকার হতে না হয়? হ্যাঁ, ফারহানা, এই বিষয়টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে পত্র দেওয়া আছে। বিশেষ করে প্রাথমিক বা মাধ্যমিক বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সেটা কমিউনিকেশন করা আছে যে হিজড়া সম্প্রদায়ের বাচ্চারা যদি স্কুলে যায় তাদেরকে যেন কোনো রকম ভাবে হেনস্থা বা কোনো রকমের অন্য কোনো বইতে না দেখা হয়। তবে এখানে হচ্ছে যে বিষয়টা আপনি বলছেন যে প্রত্যেক স্কুল ভিত্তিক বা ওই টিচারদেরকে ওভাবে সেন্সিটাইজ করা হয় নাই, এটা তো আমাদের এটা তো আমাদের মিনিস্ট্রির আন্ডারে না, এটা অন্য শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে করতে হবে। জি জি জি। আচ্ছা, তবে আমরা তাদেরকে এই পত্র দিয়েছি যেন তারা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। সরি আমি ভেবেছি আপনি শেষ করেছেন। সো যেটা আমরা শুনলাম যে এটা আপনার ওভাবে আলাদা করে দেয়া হচ্ছে না এবং এটা আপনার মন্ত্রণালয়ের আওতায় পড়ে না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। অনিন্দর কাছে, অনিন্দ কি আছে কিনা আমি দেখতে পাচ্ছি না অনিন্দকে। অনিন্দ তুমি কি আছো? আছি। তোমার কাছে একটা প্রশ্ন এসছে, ডাজ ইন্ডিয়ান হিজড়া হ্যাভ এনআইডি? হোয়াট কাইন্ড অফ প্রফেশন হিজড়া পিপল ক্যান চুজ? সো তুমি যদি একটু খুব সংক্ষেপে আমাদেরকে বলতে যে ইন্ডিয়ায় কি হিজড়া জনগোষ্ঠী, ওদের কি এনআইডি কার্ড আছে কিনা এবং তারা কি ধরনের প্রফেশনে তারা যেতে পারে, মানে তাদের অপশন আছে? আমাদের বাংলাদেশে তো ইটস ভেরি লিমিটেড, ইন্ডিয়ার কি অবস্থা? দেখুন, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আধার কার্ড, যেটা একটা রাষ্ট্রীয় আইডেন্টিটি কার্ড, যেটার ভিত্তিতে মানে সেখানে যেরকম আমার নিজের আধার কার্ডে আমার জেন্ডার আইডেন্টিটি ট্রান্সজেন্ডার, আমার অ্যাসাইন জেন্ডার ছিল মেল, মানে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার আইডেন্টিটি অ্যাসাইন করা হয়েছিল অ্যাজ মেল। আমি কোনো জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করিনি, কিন্তু আমি নিজের অধিকার মনে করি যে আমি নিজেকে যদি সেলফ আইডেন্টিফাই করতে চাই এজ এ ট্রান্সজেন্ডার পারসন, সেইটা আমি করতে পারি। আমাদের এখানে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে। আমার যে আধার কার্ড সেটাতে আমার জেন্ডার আইডেন্টিটি ট্রান্সজেন্ডার হিসেবে। কি ধরনের প্রফেশনে হিজড়া মানুষ যেতে পারেন? আমি হিজড়া মানুষদের দেখেছি তারা ফ্যাক্টরিতে কাজ করছেন, তারা ছোট কলকারখানায় রয়েছেন, তারা ওষুধ মানে মেডিকেল ডিস্ট্রিবিউশন করছেন, আয়ুর্বেদিক ওষুধ কারখানা তৈরি করছেন, আলতা কারখানায় করছেন, মিনারেল ওয়াটারের বটল কারখানায় করছেন, যেটা তাদের ট্রেডিশনাল পেশা হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটার মধ্যে তারা রয়েছেন। বিবিধ পেশায় রয়েছেন, ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করছেন। বিশাল সংখ্যক ট্রান্স মানুষেরা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করছেন, কেউ স্কুল কর্মী, কেউ সরকারি দপ্তরে কাজ করছেন। এইখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয় যে হিজড়া ব্যক্তি বা ট্রান্সজেন্ডার ব্যক্তিরা কোন ধরনের কাজের মধ্যে তারা থাকবেন। আমার ধারণা বাংলাদেশে আমি জানি যে গার্মেন্ট ওয়ার্কার্স হিসেবে তারা কাজ করছেন, তারা সরকারি দপ্তরে কাজ করছেন, এনজিওতে তো কাজ করছেনই। এবং বিভিন্ন, আমরা যদি আরেকটু দেখি, আরেকটু যদি আমাদের লেন্সটাকে ব্রড করি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম কোনো একক জায়গা নেই যেখানে ট্রান্স ব্যক্তিরা অলরেডি রয়েছেন। তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিবিধ অনেকগুলো জায়গায় রয়েছেন, বিবিধ পেশার সঙ্গে তারা রয়েছেন। ফারহানা। ওকে, থ্যাংক ইউ অনিন্দ। আরো কিছু প্রশ্ন এসছে, আমার মনে হয় অনেক কিছু আমরা অলরেডি কভার করে ফেলেছি। যেমন একজন বলছেন যে they lost their savings, are in a devastating situation really in very different Geneva and Mohammadpur. How are they doing? Sex workers, of course, যে কোনো মানে এই ধরনের সংকটজনক পরিস্থিতিতে অবশ্যই সবচেয়ে বেশি তাদের উপরই, তারাই
ভোগেন যারা হচ্ছেন মার্জিনালাইজড কমিউনিটি। তো এর মধ্যে হিজড়া কমিউনিটি আছে, কমার্শিয়াল সেক্স ওয়ার্কার আছেন, বেদে আছেন, দলিত আছেন, আরো অনেক কমিউনিটি আছেন। তো আমরা আজকে কথা বলছি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে, এবং আমরা জানি, উই একনলেজ দ্যাট এই যে জেনেভা ক্যাম্পে বা অন্যান্য বেদে সেক্স ওয়ার্কার সবাই আসলে অনেক 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 প্রবলেম এবং সিমিলার, হয়তো অনেক ক্ষেত্রে সমস্যাগুলো আসলে অনেকটাই সিমিলার হবে। আর আরেকজন জিজ্ঞেস করছেন যে অনেক there have been few emerging organization যারা কাজ করছেন for Hijra community, but what was our government's take in this regard? What initiative were taken? আমার মনে হয় হেলাল স্যার খুব স্পষ্ট করে বলেছেন যে সরকার থেকে কি করা হচ্ছে কি করা হচ্ছে না। কথা বা অনেক প্রশ্ন করলাম, আপনার কি কোনো প্রশ্নের উত্তরে কিছু বলার আছে? আসলে মানে এর কাছে বললাম, বাট উত্তর কিন্তু যে কেউই দিতে পারেন, মানে আর আপনার তো যেহেতু বাস্তব অভিজ্ঞতা, সেক্ষেত্রে কি কিছু বলতে চান? সেটা হলো কি, আমাদের লোক সংখ্যা কম, যদিও সরকার থেকেও বলা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু 4-5 জন ভলেন্টিয়ার এমনিতেই কাজ করে যাচ্ছে, অনবরত সবসময় করে যাচ্ছে, দেশে ঢাকার বাইরে করে যাচ্ছে, এবং ইন্টারেস্টেড। আমাদের মেয়েরা খুবই ইন্টারেস্টেড যে আমরা আসলে এই করোনার ইস্যুর মধ্যে বসে আর থাকতে রাজি না, আমরাও সবার সাথে একত্র হয়ে আমরা তাদের সাথে কাজ করি। এই জায়গাটা যদি সরকারিভাবে একটা সুযোগ করে দেয়। আর শিক্ষাক্ষেত্র থেকে আমি একটু বলবো, যেটা হলো গিয়ে স্কুল কলেজের, এটা তো একটা সুন্দরভাবে ছোট্ট একটা বিপিং চলে গেলে হয় যে শিশু থাকতে তো সে শিশুর অধিকারের জায়গায় পড়ে, সেই অধিকারের জায়গাতে তো আর হিজড়া কি না অন্য কিছু এত কিছু তো জানার দরকার নেই। সে হলে একটা শিশু তার সেই অধিকারের জায়গাটাকে পূরণ করুক, তাহলে তো আমরা জায়গাগুলোকে পূরণ পেয়ে যাই। এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংকস আ লট কথা আপা। আমরা মনে হয় এখন র্যাপ আপ করতে পারি। আরো কিছু প্রশ্ন না কমেন্ট দেখতে পাচ্ছি। একজন বলছেন যে from the discussion we can see transgender people are mostly working in low income sectors and not areas in high level unless involved as activists or in similar activism based organization. And that's true. And I think সেটা নিয়ে আমরা কথা বলছি যে কিভাবে যে হিজড়া সম্প্রদায়ের লোক আছেন ওনাদেরকে কিভাবে আরো আমাদের সিস্টেমটা কিভাবে আরো ইনক্লুসিভ করা যায়। সো আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তর নেওয়া এখানেই শেষ করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু যদি আমি বলতে চাই, যেহেতু আমাদের এখানে সাথে আজকে হেলাল স্যার আছেন, স্যার আমার মনে হয় যে আপনি অনেক পজিটিভ ছিলেন অ্যাবাউট দ্য ডিসকাশন, এবং আপনি যদি আসলে এই যারা কাজ করছেন এগুলো নিয়ে, স্পেশালি অ্যাবাউট দ্য আইডেন্টিটি, যেখানে আসলে সরকারের নীতিমালা যেন অ্যালাইন থাকে উইথ দ্য কমিউনিটি পিপল এবং পিপল দ্য অ্যালাই যারা কাজ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আইডেন্টিটির প্রশ্নে যেটা অনিন্দ বলেছে যে মেন্টাল হেলথ মানে আমার মন খারাপ না, আমি যদি সরকারিভাবে প্রতিষ্ঠিত না হয় আমার আইডেন্টিটি, সেটাও কিন্তু আমার মানসিকতার জন্য ইজ নট এ ভেরি পজিটিভ থিং। আমাকে যদি সেই কোনায় পড়ে থাকতে হয়, আমার কোনো কাগজে পত্রে যদি আমার কোনো অধিকার না থাকে, সেটা আসলে একটা বড় ব্যাপার। তো আমরা আশা করবো স্যার আপনার সাথে সরকারের সাথে আমরা কাজ করছি, আমরা করব, এবং এই জিনিসগুলো আসলে পরিবর্তন হবে। সো আর যদি কারো খুব গুরুত্বপূর্ণ কিছু বলার না থাকে, তাহলে আমি আজকে শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ তাসফিয়া আপু এন্ড মুস্তাফিজকে ফর দিস রিসার্চ। অনেক ধন্যবাদ হেলাল স্যার আপনাকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, এবং সবকিছু নিয়ে মানে আলোচনা করেছেন আপনি। দিস ইজ রিয়েলি গ্রেট। কথা আপা, থ্যাংকস আ লট, ইউ আর অলওয়েজ দেয়ার ফর আস। আজকে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। এবং সবশেষে অনিন্দ, অনেক থ্যাংকস আমাদের সাথে জয়েন করার জন্য and give this discussion an extra like flavor from your side, like the political discussion and everything. So সবাইকে অনেক অনেক ধন্যবাদ। I really enjoyed the discussion a lot. I hope everyone যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের প্রেজেন্টেশনটা থাকবে, আমার মনে হয় এটা ফেসবুকে থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের রিসার্চ সংক্রান্ত, আপনারা সেই ফেসবুকের ওখানে কমেন্ট করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস আ লট। Thank you.